নমস্কার। আজকের অনুষ্ঠান শুরুই করছি বাংলাদেশে ক্রমাগত ঘটে চলা রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দে জানিয়ে। আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় ফ্যাসিবাদের পদধ্বনি, ন্যায় সংহিতা। এবং খুব অদ্ভুতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও সেই ফ্যাসিবাদের হুঙ্কার শোনা যাচ্ছে। আমাদের এই গোষ্ঠীর নাম হেল্প এগেনস্ট হেট্রেড। আমরা মূলত এই বর্তমানের যে ঘৃণার রাজনীতি তার বিরুদ্ধে আমাদের একটা উদ্যোগ নিয়েছি, নানা রকম কাজকর্ম করি এবং লোক সংস্কৃতির কথা বলি, ভালোবাসার কথা বলি। এই যে ন্যায় সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা, এটি গত বছর আইন হিসেবে লোকসভায় পাশ হয়েছিল এবং এই বছর এই মাসেই, জুলাই মাসেই এটি লাগু করা হলো। এবং লাগু করার পর থেকেই, খুব প্রথম থেকেই এই নিয়ে নানা রকম বিতর্ক উঠে আসছে। যেরকম প্রথম এফআইআর করা হয় একজন হকারের বিরুদ্ধে, এই নিয়েও অনেক নানা রকম যারা অ্যাক্টিভিস্ট এবং বিরোধী দলের মানুষ তারা প্রতিবাদ জানিয়েছেন। আজকে আমাদের সঙ্গে কয়েকজন বিশিষ্ট আইনজীবী এবং আইনের শিক্ষক তারা রয়েছেন, যেরকম অদ্বিতীয় মাইতি, ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, এবং প্রবীণ আইনজীবী উত্তম রায়, এরা রয়েছেন। এছাড়া সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন প্রসূন দাস, তিনিও একজন আইনজীবী, গণ আন্দোলন কর্মী এবং অধিকার কর্মী, লিটল ম্যাগাজিন কর্মী। আমি প্রসূন দাকে অনুরোধ করব তিনি তার সঞ্চালনার দায়িত্ব শুরু করুন। প্রসূন দা। ধন্যবাদ। হেট এগেনস্ট হেট্রেড যে আলোচনা আজকে সামনে এনেছে, সে আলোচনা ন্যায় সংহিতা এবং ফৌজদারি আইনের যে বদল, সেই ন্যায় সংহিতা এবং ফৌজদারি আইনের বদলের জায়গা থেকে আমরা তাকে কেমন ভাবে দেখব। আজকে নাগরিক সুরক্ষার প্রসঙ্গে যে দণ্ডবিধি এবং যে ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন, মূলত এই তিনটে আইনের যে বদল ঘটেছে, কার্যবিধির বদল ঘটেছে, সেক্ষেত্রে আমরা এই নতুন যে আইনের এবং কার্যবিধির যে ধারা, তাতে নাগরিক সুরক্ষার প্রসঙ্গ, সেটাকে আমরা কেমন ভাবে দেখব, এইটা আমাদের আজকের মূলগত আলোচনার বিষয়। কথা হচ্ছিল শুরুতে যে বাংলাদেশে যে গণ আন্দোলনের প্রেক্ষিতে সেখানে যে মৃত্যু, সে মৃত্যুকে আমরা কেউই মেনে নিতে পারবো না। যে কোনো মৃত্যুই আমাদের কাছে খারাপ। আমরা আলোচনাতে হয়তো দেখবো যে আইনগতভাবে যে দণ্ডবিধিতে যে আদেশ দেওয়া হয় ফাঁসির, মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে এই ন্যায় সংহিতা বা ফৌজদারি কার্যবিধি বা সাক্ষ্য আইনের ক্ষেত্রে সে বদল নতুন কোনো দিশা দেখাবে কিনা। বহু দেশে, বহু তথাকথিত উন্নত দেশে কিন্তু মৃত্যুদণ্ড বর্তমানে অকার্যকর। আমি মূলগতভাবে চাইবো যারা আজকে আমাদের বক্তা আছে তাদের পরিচয় ইতিমধ্যেই করিয়েছেন, এবং আমি তবু আর একবার বলি, অদ্বিতীয় মাইতি, উনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির উনি একজন ফ্যাকাল্টি, এবং উত্তম রায়, উনি একজন ব্যবহারজীবী, প্র্যাকটিসিং অ্যাডভোকেট। উনি মূলগতভাবে ফৌজদারি আইনের বিষয়ে অনেক কাজ করেন। আমরা শুরুতে অদ্বিতীয় মাইতি আপনার কাছে যাব, আপনি যদি এই বিষয়ে একটা ভূমিকা রাখেন যে আপনি কেমন ভাবে দেখছেন, তারপরে আমরা বিভিন্ন জায়গা যা আমাদের কাছে পরিষ্কার হলে আমরা বিষয়টাকে বুঝতে পারবো, সেই জায়গাতে আমরা যাব। আমি ভূমিকার জায়গা থেকে যদি আপনার কাছ থেকে বিষয়টাকে একটু জানতে পারি। ধন্যবাদ প্রসূন বাবু। প্রথমত আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন এখানে কথা বলার, সেটা আমার কাছে খুব একটা বড় অপরচুনিটি সেভাবে দেখতে গেলে। এবং আপনাদের যা অভিজ্ঞতা সে তুলনায় সত্যিই আমার পড়ানোর অভিজ্ঞতা ততটা নেই, তবুও আমি যেটুকু যা বুঝেছি সেই জায়গা থেকেই বলছি। দেখুন, আমরা বদল এবং পরিবর্তন, চেঞ্জ এবং রিফর্ম দুটো শব্দকে
মানে সিনোনিমাস ভাবে একে অপরের জায়গায় খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে থাকি, কিন্তু আসলে দুটোর মধ্যে একটা ফারাক আছে। এই যে নতুন ফৌজদারি আইন যেগুলো এসছে, আমি যতটুকু পড়ে বুঝেছি এর ৮০ থেকে ৮৫% ভাষ্য সেম আগের আইনের এবং এখনকার আইনের। স্রেফ কিছু নাম বদলেছে, কিছু জায়গায় ধারাগুলোর নম্বর বদলে দেওয়া হয়েছে, এবং মানে একটা ওপর হোয়াইট ওয়াশ হয়েছে। এটাকে চেঞ্জ বলা যেতে পারে, মানে বদল বলা যেতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক মৌলিক স্তরে পরিবর্তন নয়। এটা ঠিক রিফর্ম বলা চলে না। অধিকাংশ পুরনো আইনই রয়ে গেছে। ইনফ্যাক্ট কিছু পুরনো আইন যেগুলো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা মানে আশঙ্কার বিষয় হতে পারে, সেরকম কিছু আইন রয়েও গেছে, বরং সেগুলোর পানিশমেন্ট বেড়েছে এক প্রকার দেখতে গেলে। যেমন মৃত্যুদণ্ডর ব্যাপার যেটা আপনারা বলছিলেন, সেটা অবশ্যই খুব অমানবীয় একটা জিনিস, কিন্তু সেটা মানে শুধুমাত্র আমি যদি না খুব ভুল পড়ে থাকি তাহলে একমাত্র মার্ডারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডটা ক্যান্সেল হয়েছে নতুন আইন। তাছাড়া কিন্তু সব মানে আরো বিভিন্ন অন্যান্য ক্রাইমের ক্ষেত্রে সেটা রয়ে গেছে। তো এরকমই কিছু জিনিস মানে ওই ওপর একটা পরিবর্তন হয়েছে বলে দেখানো হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে পরিবর্তন সেভাবে হয়নি। আমি অন্তত এইভাবেই দেখছি বিষয়টা। মানে উত্তম বাবু, প্রসূন বাবু, আপনি নিজেও হয়তো এর থেকে বেটার, এর থেকে ইনফর্মড একটা কিছু বলতে পারবেন বলেই আমার ধারণা। তো এই আর কি। উত্তম বাবু, এখানে আমাদের মনে হয় যে ইন্টারনেট কানেকশন গত কিছু সমস্যা হয়তো এখানে আছে। উত্তম বাবু এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আমি দেখতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। উত্তম বাবুকে বলবো, হ্যাঁ 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 ঠিক আছে। এবারে আমার যেটা বলার যে গোটাভাবে যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই আইনের যে পরিবর্তন হওয়ার পরে, এবং অমিত শাহ উনি হোম মিনিস্টার হিসেবে এই আইনের ক্ষেত্রে যে কমিটি হয়েছে, সেখানে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এই যে আইন, এবং সেখানে দাঁড়িয়ে যে কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে একটা নতুন আইন আসা হচ্ছে, ঔপনিবেশিক আমলের যে ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড, যার উল্লেখ আমরা করছি, সেই ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা 2023, যেটা কার্যকর হচ্ছে ইতিমধ্যে হয়েছে 1 জুলাই 2024 থেকে। সেক্ষেত্রে এই ঔপনিবেশিক আইনের বদলে তথাকথিত স্বাধীন ভারতের এই ভারতীয় দণ্ডবিধির যে নতুন আগমন, স্বরাষ্ট্র মন্ত্রক তাকে যে আনলো, এবং সেইটাকে আপনি প্রাথমিকভাবে কিভাবে দেখছেন, সেইটার যদি একটা প্রাথমিক বক্তব্য রাখেন। আমি চেষ্টা করছি মূলত অদ্বিতীয়া যেভাবে ব্যাপারটা সুন্দরভাবে বলেছেন, আমি সেটা থেকেই এগোনোর চেষ্টা করছি। অ্যাজ সাচ এরকম বলতে হবে বলে আলাদা করে তৈরি হয়ে আসেনি, কিংবা সম্ভবও ছিল না এর মধ্যে তৈরি হওয়া। আমরা এখনো পর্যন্ত এই সংক্রান্ত আইনের কোনো মামলা মকদ্দমা কোর্টে গিয়ে করিনি। ফলে আমাকেও এটা একটা কম্পেয়ার করতে হচ্ছে যে আমরা আগে কি কাজ করেছি আর এই মুহূর্তে যে আইনটা এসে গেল তাকে নিয়ে কিভাবে চলবো। প্রথমত এই যে ন্যায় সংহিতা ফ্যাসিবাদের পদধ্বনি কিনা অত বেশি করে না বলতে পারলেও আমি বলতে পারি যে ফ্যাসিবাদের দিকে যদি যায় আশ্চর্য হব না। তার কারণটা হচ্ছে এই যে একটু আগে বলছিলেন অদ্বিতীয়া যে একেবারেই কপি পেস্ট করেছে, তাতে ও 85 মানে এসবের মধ্যে কাছাকাছি উনি থাকছিলেন, কিন্তু আমি বলতে চাইছি প্রায় 95% একেবারে কপি পেস্ট।
একেবারেই কপি পেস্ট, দাঁড়ি কমা ফুল স্টপ মিলিয়ে, শুধু তাস যেমন রিসাফলিং করে নাম্বারটা ওইভাবে রিসাফলিংটা হয়েছে। কিন্তু বাকি যেটা পড়ে রইলো সে তো ভয়াবহ ব্যাপার। ভয়াবহ এই জন্য যে এই যে নাগরিক স্বাচ্ছন্দ্য, নাগরিক সুরক্ষা তো দূরের কথা, নাগরিককে আরো বেশি বিপদে ফেলার ব্যবস্থা হলো। একটা আইনকে আপনি বললেন এক্ষুনি প্রসূন বাবু, যে প্রসূন আপনি বললেন যে পার্লামেন্টে অমিত শাহ আমাদের হোম মিনিস্টার, তিনি বললেন যে কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে আমরা নতুন আইন আনছি, এর মধ্যে স্বদেশিকতা ভর্তি থাকবে, এর মধ্যে মানুষের স্বস্তি ভর্তি থাকবে, এসব। কিন্তু দেখতে গেলে আরো খারাপ হয়েছে। বরঞ্চ পুরনো যে আইনটা ছিল সেটা ধরুন এভিডেন্স একটা হচ্ছে 1860 সালের আইপিসি, এভিডেন্স অ্যাক্ট আপনার 1870 সালে, এবং 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 সিআরপিসির যেটা ছিল সেটা কিন্তু 1973 সালে খোল নলচে পাল্টে এসেছিল। সেটা কিন্তু আগের ওই কলোনিয়াল হ্যাংওভারটা ছিল না ওর মধ্যে, মানে খুব কম ছিল। ফলে দেখা যাচ্ছে যে, এবং শুধু তাই না, ছখানা ল কমিশনের প্রায় 13 বছর ধরে সমীক্ষা হয়েছিল ওই 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 1973 সালে যে সিআরপিসিটা এসছিল, যেটা এখন কি নাগরিক ন্যায় সংহিতা নাকি নাম দেওয়া হয়েছে, ভারতীয় নাগরিক কার্যকরী বিবরণ, যেটা আর কি, মানে বিএনএসএস যেটাকে বলছি আমরা, সুরক্ষা সংহিতা। সে ধন্যবাদ। তো এই সুরক্ষা সংহিতাটা কিন্তু এখন করেছে, কিন্তু এর আগে ওটা খোল নলচে পাল্টানো হয়েছিল, এবং সেটার জন্য ছটা ল কমিশন, মানে ছটা ল কমিশনের মানে কমিশন 31 নম্বর, 32, 35, 36, 37, এই মুহূর্তে আমার মনে পড়ছে 34 ল কমিশন, এরা সমস্ত তাদের বিভিন্ন রিপোর্টে এটা, এবং প্রচুর সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এগুলোকে একত্রিত করে এবং চেষ্টা করা হয়েছিল যে এক্সিকিউটিভদের কাছ থেকে জুডিশিয়ারি এই বিচার ব্যবস্থার এবং পুলিশি তদন্ত ব্যবস্থাটাকে সরিয়ে আনা, এবং অনেকটা এগিয়েও ছিল। তার আসলে এতদিনের ভারতবর্ষের মানুষের সঙ্গে দৈনন্দিন ভাবে চলতে এটা এরকম হয়েছে। এক তো প্রায় 75-76 বার বিয়ে হয়েছে, আপনার ওই 75-76 বার আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে শুধু ইয়েটা, আমাদের এভিডেন্স অ্যাক্টটা। তারপরে 18 বার 73 সাল থেকে এখনো পর্যন্ত ক্রিমিনাল প্রসিডিওর কোডটা 18 বার হয়েছে, আর 26 বার আপনার এই ইয়েটা হয়েছে, মানে এই ইয়েটা হয়েছে বলতে আপনার পেনাল কোডটা তো হলো এই বিয়ে এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসিটা 18 বার, 26 বার সিআরপিসি পরিবর্তন করে এমন একটা স্টেপ নিয়েছিল, এর সঙ্গে বিভিন্ন হাইকোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডারে এমন একটা স্টেপ নিয়েছিল, অনেকটাই ইন্ডিয়ানাইজড হয়ে গেছিল। অ্যাটিটিউডের চেঞ্জ ছিল, যেমন ধরুন মানে আমাদের সামাজিক জীবনে একজন নাগরিক হিসেবে আমার অ্যাটিটিউডটা চেঞ্জ করার দরকার ছিল, সেই নিয়ে মুভমেন্ট দরকার ছিল। পার্লামেন্টে মানে লেজিসলেটিভ অ্যাটিটিউডটা চেঞ্জের দরকার ছিল, যারা যাচ্ছেন যেভাবে যাচ্ছেন, অদ্ভুত ভাবে আইন প্রণেতারা যেভাবে আইন প্রণয়ন সম্পর্কে তাদের ধ্যান ধারণা, সে অ্যাটিটিউড চেঞ্জের দরকার ছিল। তার সঙ্গে জুডিশিয়ারিরও এই চেঞ্জের তো দরকার ছিলই, মানে আরো ভালো করতে গিয়ে। কিন্তু যেটা হলো সে তো ভয়াবহ। যেটা হলো তাতে নাগরিক স্বাচ্ছন্দ্যতা তো গেছেই, একজন সৎ মানুষ বিপদে পড়লে তাকে আপনার জানি, এটা আমরা ধরে নিই, এবং আজ থেকে না, লর্ড ম্যাকুলে আর কিনা ব্রেইন চাইল্ড হচ্ছে এই আইপিসি সিআরপিসি এগুলো, তিনি বলেছিলাম অ্যাডাপ্টেড সান। তো তিনি থাকলে আরো খুশি হতেন যে তিনি যেটা পারেননি এখানে সেগুলো করে দিয়ে গেছে, এবং এত ব্যাডলি ড্রাফটেড, এত ব্যাডলি, আমরা পরের আলোচনায় আসবো
আমি একটু উপস্যা বলে রাখছি, এত ব্যাডলি ড্রাফটেড এবং ইল মোটিভেটেড, এবং তার সঙ্গে মোটিভেশনটাও এত খারাপ যে সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। এখানে একজন সৎ লোক যদি বিপদে পড়ে তাকে বাঁচানো অনেক ঝামেলা, কিন্তু যদি ক্রিমিনাল এবং যারা অপরাধমূলক ভাবে নিজেরা চিহ্নিত হয়েছেন কিংবা নিজেদের সেইভাবেই রেখেছেন, তাদের পক্ষে আবার সুবিধা হয়েছে। এত অগোছালো একটা অ্যারেঞ্জমেন্ট, তারা টেকনিক্যালি বেরিয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা হয়ে গেছে। এছাড়া দেখুন পুলিশের হাতে অনেক সুযোগও দেওয়া হচ্ছে, আমরা পরবর্তীকালে আসবো। এখন এই পর্যন্ত রাখলাম, নেক্সট আসুক, তারপর আবার বলছি। ধন্যবাদ। আপনি যে ভূমিকাটা রাখলেন তাতে ঔপনিবেশিক ধারার যে আইন ছিল তার যে বদলের কথা আপনি বলছেন, সেই বদল বিভিন্ন ধরনের সংশোধনীর মধ্যে থেকে, যেটাকে আমরা অ্যামেন্ডমেন্টস বলি, অ্যামেন্ডমেন্টস অফ অ্যাক্টের মধ্যে থেকে সেটা এসেছিল বলে সেটা এই তথাকথিত স্বাধীন ব্যবস্থাপনায় আমরা তার সুবিধে পাচ্ছিলাম। কিন্তু নতুন যে ন্যায় সংহিতা কিংবা যে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা যদিও ফৌজদারি কার্যবিধি বলে আমরা বলতাম, দুটোকে এখন সংহিতা বলে বলা হচ্ছে। আগে ছিল একটি আইন যেটা ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি নামে আমরা চিনতাম, সেটার নাম হলো ভারতীয় ন্যায় সংহিতা, এবং ভারতীয় ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিজিওর কোড, যেটার নাম এখন হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এখানে আমরা পড়তে গিয়ে আইনের ছাত্র হিসেবে বা সামাজিক একজন কর্মী হিসেবে আমরা যখন এগুলো দেখি, একটা আইনের ছাত্র হিসেবে আমরা বুঝতে পারি যে কোনোটা আইন এবং কোনোটা প্রসিজিওরাল ল, কিন্তু এখানে দুটোই যেহেতু সংহিতা নামে আছে, আমি একটুখানি জানতে চাইবো অদ্বিতীয়। এক মিনিট আমি একটা কথা বলবো, আমি এক মিনিট ওই আগের প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার, অত্যন্ত জরুরি, আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই আইনের ভেতরে লাস্ট 10 বছরের সুপ্রিম কোর্ট কর্তৃক যে নির্দেশনা, যে সমস্ত মানে খুবই বড় বড় যে রায় পাশ হয়েছে, এর মধ্যে তার কোনো তাকে তার সাহায্য নেয়নি। লাস্ট 10 বছরে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কিচ্ছু ছাপ পড়েনি এর মধ্যে, এই আইনটার মধ্যে, এবং কোনো বিশেষ ব্যক্তিরা এগুলো বানায়নি। তারা কোনো মানে যে সমস্ত সাজেশন দেয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, যে কমিটিতে রাখা ড্রাফটের সময়, তাদের নেয়াই হয়নি। অ্যাডভোকেট বলতে আমরা জানি রাম জেঠমালানি, তার ছেলে মহেশ জেঠমালানি ছিলেন, আর বাকিরা সবাই ইউনিভার্সিটি ও অন্যান্য জায়গায় ফুল টাইমার, তারা পার্ট টাইম এখানে দিয়েছেন। তাদের মাথাতেও একটা দেখে মনে হচ্ছিল যে সন্তুষ্ট করার একটা ব্যাপার ছিল, যে সুতরাং এটা যে তৈরি হয়েছে অদ্ভুত ভাবে, এত বড় দেশ, এত মানুষ, এত কিছু, এইভাবে একটা আইন, যেটা কিনা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রায় 13 বছর লেগেছিল, এবং এতগুলো ল কমিশন, বিভিন্ন সুপ্রিম কোর্টের নির্দেশনা, যেটা ওই 1973 সালে সিআরপিসি যখন অ্যামেন্ডমেন্ট হয়ে আসলো, এইটাই আমি বলছি এই মুহূর্তে। আপনি এই কথা বলতে চাইলেন যে যেগুলোকে আমরা বলি প্রিসিডেন্সিয়াল ভ্যালু অফ দ্য জাজমেন্টস, যেটাকে আমরা আইন হিসেবেই ধরে নিই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বা সংবিধান অনুযায়ী, সেই প্রিসিডেন্সিয়াল ভ্যালু হিসেবে যেগুলো রয়েছে সেগুলোকে আইনে কার্যকর করার সুযোগ ছিল। সেই সুযোগ তারা কিন্তু না, যারা এই আইন প্রণেতা হিসেবে আইনটাকে আনলেন, এবং যারা এই লাস্ট 10 বছর মানে অত্যন্ত আধুনিক যে আইনগুলো, আধুনিক নির্দেশনা এর মধ্যে নেই। এইটা একটা বড় খামতি। আমি চলে যাব অদ্বিতীয়া, ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখছিলাম যে আপনি যদি এখানে আমরা প্রসিডিউরাল ল, কার্যবিধি এবং আইনের ক্ষেত্রে, এক্ষেত্রে কি আলাদা কোন রকম কিছু সামনে আসলো, নাকি গোটা ভাবে যা ছিল সেইটার একটা যদি আপনি সংক্ষিপ্ত ভাবে একটু রাখেন? সত্যি বলতে আপনি নামটা নিয়ে প্রথমে বললেন, নামটা দিয়ে খুব একটা মানে পার্থক্য হয় বলে আমার মনে হয় না। নামটা তো ঠিক আছে, অবশ্যই সংহিতার মধ্যে একটা আমরা মানে অন্যান্য যেসব ভীষণ পিতৃতান্ত্রিক এবং ফ্যাসিবাদী সংহিতা আমাদের বর্তমান শাসকেরা প্রমোট করতে চাইছেন, তার একটা ছাপ দেখতে পেলেও, যাই হোক, নামটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, আপনি যেহেতু
সিআরপিসির কথা বললেন এবং উত্তম বাবু এবং আপনি দুজনেই জানবেন বিষয়টা আরো ভালো করে। মানে যে কেস আগের আইপিসি সিআরপিসি থাকাকালীন সেই লয়ের আন্ডারে কেসগুলো লজ করা হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এখনো সেই ল রেফার করে করেই চলছে। এবং এইটা 1 জুলাইয়ের পর যে কেস লজ হচ্ছে সেগুলোর জন্য এই লটা অ্যাপ্লিকেবল, তাই তো? তাতে সমস্যাটা কি হবে? দুটো প্রসিডিওর চলছে এখন। হ্যাঁ, সেটাতে সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে, কারণ আমরা যে রিপ্লেসমেন্টটা করতে চাইলাম সেটা কিন্তু টেকনিক্যালি হলো না, এবং 20 years ডাউন দ্য লাইন ও অ্যাপিলের পর অ্যাপিল হতে থাকলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি প্রসিডিওরালি সেটা রিপ্লেস করতে পারছি না সত্যি বলতে। তো আমার মনে হচ্ছে কনফিউশনের জায়গাটা নামের থেকেও বেশি এই প্রসিডিওরাল কনফিউশনটা আমার মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ছাত্র, প্র্যাকটিশনার, শিক্ষক সবাইকেই খুব ঝামেলার মধ্যে ফেলবে। মানে কোনটা ছেড়ে কোনটা পড়াবো? আজকে যদি আমি একজন শিক্ষক হিসেবে আমার ছাত্রকে, আমার সিলেবাস আপডেট হয়ে গেল, আমি ভারতীয় ন্যায় সংহিতায় পড়ালাম বা সুরক্ষা বিধি পড়ালাম, কিন্তু আমার ছাত্র 5 বছর পরে, 4 বছর পরে পাশ করলো, সে অ্যাডভোকেট হিসেবে কোর্টে গেল, তখন তার তো আইপিসিটা লাগছে, কিন্তু সিলেবাসের সীমাবদ্ধতার জন্য আমি তাকে পড়াতে পারলাম না, অথবা তাকে আমি যদি পুরোনোটাও পড়াই নতুনটাও পড়াই তাহলে আমায় কিন্তু আবার কারিকুলামটাকে ঢেলে সাজাতে হচ্ছে। মানে আমি আমি শিক্ষকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আপনারা প্র্যাকটিশনার্স পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেটার এটা বুঝতে পারবেন। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এইটা, মানে এই কনফিউশনটা আমার জন্য ভীষণ চিন্তার একটা জায়গা হয়ে গেছে সত্যি বলতে। আমি একটু অদ্বিতীয়ার কথায় একই সঙ্গে আমারও একই মত, আর একেবারে এক্সক্লুসিভলি মানে যারা শিক্ষার্থী তাদের কথা ভেবেই উনি বললেন। প্রশ্ন হচ্ছে যে, আমার কথা হচ্ছে যে পানিশমেন্ট কথাটা কি, মানে কি কথাটা কি, এটা তো পুরোটাই তো এই যে ন্যায় সংহিতা, যেটা আর কি ভারতীয় ন্যায় সংহিতা, পুরোটাই তো পানিশমেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে পানিশমেন্ট কথাটা আমার উচ্চারণ করতে অসুবিধা কি রয়েছে? হ্যাঁ, দণ্ড কথাটা উচ্চারণ করতে আমার অসুবিধা কি রয়েছে? মানে আমি সংহিতা বলে আর বিভিন্ন ভাবে ন্যায় ট্যায় বলে কি আর অন্যায় ঢাকা যায় নাকি? আমার মনে হয় একটা বেশি চেষ্টা। আমরা ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম, ক্রিমিনাল প্রসিডিওর কোডের বাংলা যা হয় তাতে আনতে পারতো, কি মানে যা হয় যে কোনো ভাষায় আনতে পারতো। তারপরে আমাদের মধ্যে, আমরা ভারতীয়দের মধ্যে বৈচিত্র্যতা আমাদের দরকার। আমি এক বজ্ঞা হলে চলবে না আমাদের। আমি দণ্ড করতে গিয়ে আমি নিজেদের বাংলা বলতে গিয়ে সামলিয়ে নিলাম যে সারা ভারতের প্রচুর ভাষা আছে, প্রচুর মানুষ আছেন, এবং 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 আমাদের সত্যি কথা বলতে কি, একটু আগে অদ্বিতীয়া যেটা বললো যে মানে জেন্ডার জাস্টিসের জায়গাটা নেই এর মধ্যে নেই। উল্টিয়ে মানে আপনি যদি আইনের ধারাগুলোর মধ্যে আসেন, আমি আবার ওই ছাত্রদের জায়গা থেকে চলে এসে নাগরিকের জায়গায় একটু চলে আসছি প্লিজ। হ্যাঁ অদ্বিতীয়া, তো আপনি যদি নাগরিক হিসেবে, আমরা নাগরিক হিসেবে দেখি, যদি ধরুন আমি, আপনি, প্রসূন বাবু, অদ্বিতীয়া, এদের কাছে কি প্রবলেম? আজকে আমার কিছু ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে, আমার কিছু ডিউটিও আছে, আমি জানি। এবারে ডিউটিটা করানোর জন্য আমার পুলিশের হাতে এত বেশি পাওয়ার গেল যে আমাকে আমার সময়টুকু পর্যন্ত তার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার ভালো মন্দ কিছু আসছে না। একটা আইন হলো যেখানে ভুল হলে কম্পেনসেশনের ব্যবস্থা নেই, যিনি ভুল করছেন তার শাস্তির জায়গা নেই, এমন একটা আইন। একে কি করে ব্যালেন্স বলবো আমি? তারপরে দেখুন, একটা অদ্ভুত ভাবে একটু খাপছাড়া হলেও বলি, ধরুন নারকোটিক্স অ্যাক্ট, একটা খুব বড় অ্যাক্ট, সেখানে কেউ অ্যারেস্ট হলে 30 দিনের পরে বেল পিটিশন করলে কেন বেলটা দেয়া হলো কিংবা দেয়া হলো না, সেটার জন্য জজকে লিখতে হবে এবং প্রসিকিউটরকে সেভাবে এগোতে হবে।
কিন্তু এখানে অর্ডিনারিলি পুলিশকে কিচ্ছু বলতে হবে না, শুধু তার যদি চাই 15 এখন যে 15 দিন ছিল, মানে প্র্যাকটিক্যালি 14 দিন, সেটা খাতা কলমে 15 দিন ছিল, এই 15 দিন থেকে 30 মানে 60 এবং 30 না 60 এবং 90-তে চলে গেছে। 60 থেকে 90, হ্যাঁ 60 থেকে 90। এবং এই যে 60 থেকে 90 পার্টটা যদি যারা প্র্যাকটিশনার তারা একটু যদি দেখেন, দেখবেন কি কঠিন বার করা, মানে কিছু না করলেও পুলিশকে জবাব দিতে হবে না যে এতদিন কেন পড়ে রয়েছে। আপনার আইন অনুযায়ী অ্যাডাল্টারি একটা উঠে গেছিল, মোটামুটি ভাবে সেই অর্থে ইয়ে ছিল না, তাকে আবার আনা হয়েছে। আরেকটা কথা বলতে চাই, সেটা ধরুন আমরা জানি যে আইপিসি 377 যে আনন্যাচারাল অফেন্স বলতে যেটা বোঝায়, আমি খোলাখুলি এখানে অতখানি আলোচনা করতে পারবো না, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি কনসেসচুয়াল যদি হয়, যদি সম্মতিক্রমে দুটো পুরুষ যদি কিংবা সম্মতিক্রমে যদি এগুলো হয়, তাহলে কিন্তু ওখানে পুলিশ কিংবা অথরিটি ঢুকতে পারবে না। এবারে ওরা মানে 377টা তুলেই দিল, তাহলে কি হলো, যদি সম্মতির বাইরে হয়, এখানে পুরুষও নিরাপদ না, মহিলাও নিরাপদ না, জন্তু জানোয়ারও নিরাপদ না, এটা তুলেই দিল। এগুলো কি বলবো, পুয়ার ড্রাফটিং না মোটিভেটেড না কি বলবো? তারপরে আপনি যেটা বললেন, আপনি এর আগেই বলছিলেন যে মানে বিগত 10 বছরের কিছু লিডিং জাজমেন্টে কিছু যে চেঞ্জ হয়েছে সেগুলো একেবারে ইনকর্পোরেট করা হয়নি। সেই দিক থেকে দেখতে গেলে মানে না, আমাদের বিগত 10 বছরের মধ্যে নবতেজ সিং জওহরের জাজমেন্ট সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ 5টা জাজমেন্টের মধ্যে একটা ভারতবর্ষের, সেই যেটাতে 377 রিপিল করা হয়েছিল আইপিসি, তাই তো? এবার মানে এখন এবং ওখানে বিস্টিয়ালিটিটা রয়ে গেছে, হিউম্যান বলছে যে যদি সম্মতি না থাকে, হ্যাঁ ওই দিকটা রয়ে গেছে, সম্মতি না থাকে, কিন্তু সম্মতিক্রমে মানে সমকামী এর সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল না, মানে সেটাই বলি বাংলায় কি ইংরেজিতে সেক্সুয়াল রিলেশনটা আগে ছিল, সম্মতি থাকলেও দোষী। হ্যাঁ আগে সেটাই ছিল, এখন সেটা ছিল না, কিন্তু আবার এখন যে পজিশন এসে দাঁড়িয়েছে তাতে মানে পুরুষ ভিকটিমদের একমাত্র লিগ্যাল রিকোর্স হয়ে যাচ্ছে গ্রিভাস হার্ট। এবার দেখুন, সম্মতি না থাকা এবং গ্রিভাস ভাবে হার্ট হওয়া দুটো কিন্তু এক নয়। আপনার সম্মতি না থাকলেও আপনি ফিজিক্যালি আহত না হতে পারেন, তাই তো? আপনার যা সম্মতি ছিল না, আপনি মানসিক ভাবে এগ্রি করেন, সে তো অবশ্যই, কিন্তু আমি 377-এর কনটেক্সটে বলছি যে আপনার সম্মতি না থাকলেও আপনি মানে ফিজিক্যালি হার্ট তো নাই হতে পারেন, সেক্ষেত্রে সেই কেসগুলো কোথায় যাবে? এটা তো একটা বড় প্রশ্ন রয়েছে। 77-এ মহিলারাও ইনভলভ ছিলেন আনন্যাচারাল ইয়েতে, অবশ্যই এখানেও তারাও কিন্তু ভিক্টিমাইজ, তারাও কিন্তু মুশকিল, এবং কাদের দিকে টার্গেট বেশি থাকে। আমি এটা বলতে চাই যে প্র্যাকটিস করতে গিয়ে আমরা দেখেছি, হ্যাঁ, যে পুরুষের দিকে তো থাকে কিন্তু অনেক বেশি থাকে ফেমিনিন জেন্ডারের উপরে। হ্যাঁ, এই প্রসঙ্গে এই সূত্র ধরে আমি একটা কথার মধ্যে ঢুকে যাব, যেটার এখানে আমরা জায়গাটা দেখছিলাম, যেমন 377-এর প্রসঙ্গে, 377 ধারার প্রসঙ্গে যে কথাটা ছিল যে সেখানে যদি সম্মতিক্রমে কেউ যদি কোনো সম্পর্কে যান, যৌন সম্পর্কে যান, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকে না। কিন্তু নতুন আইন, সেই নতুন আইনে আমরা যে সমস্ত সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের অর্ডার, যেগুলোর রিফ্লেকশন আমরা বা যেগুলোর প্রতিফলন আমরা ভাবছিলাম বা চাইছিলাম যে নতুন আইন আসে, তাতে আসে, যদিও যে আইন প্রণেতারা কি ভূমিকা রাখছেন, কিভাবে দেখছেন তা নিয়ে নানান প্রশ্ন দেশ জুড়ে উঠেছে। এমনকি বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এই আইনের প্রবলভাবে সমালোচনা করেছেন। তারা খুব প্রকাশ্যে তাদের ব্যানার লাগিয়ে জানিয়েছেন যে এই আইন তারা
কার্যকর করার ক্ষেত্রে তাদের কিন্তু সম্মতি নেই। যদি ওই আইন ব্যবস্থায় নতুন চালু হওয়া এই 1 জুলাইয়ের যে আইন, তাতে বিগত সুপ্রিম কোর্টের যে সমস্ত অর্ডার, যেগুলো প্রেসিডেন্সিয়াল ভ্যালু আমরা কথাটাকে ব্যবহার করি, বা যেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন আইনের ক্ষেত্রে রয়েছে, সেগুলো আসতে পারতো। সেইটার একটা প্রসঙ্গে আমি ঢুকবো, যৌন নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রে, বৈবাহিক ধর্ষণ, সেইটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে নতুন কোনো যুক্ত হয়নি। তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো বা বুঝতে চাইবো বা আমি শুনতে চাইবো, আমি কে বলবেন এটা, অদ্বিতীয়া আপনি বলতে পারেন, কিংবা উত্তম বাবু আপনিও বলতে পারেন, যে এক্ষেত্রে আমরা কি আমাদের এক্সপেকটেশন বা আমাদের চাওয়া অনুযায়ী কি সেখানে এই বদলের সময়ে, যেখানে একটা অনেক দিনের ঔপনিবেশিক আইন বদল হয়ে নতুন আইন আসলো, যেখানে পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা যাচ্ছে, সেখানে কি নাগরিক সুরক্ষা বা ন্যায় পাওয়ার জায়গার ক্ষেত্রে, যেখানে ভিক্টিমাইজড হচ্ছে যৌন নির্যাতনের প্রসঙ্গে বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে, যেখানে বা মহিলাদের প্রসঙ্গে, যেখানে বৈবাহিক ধর্ষণ এখনকার দিনে একটা বড় ধরনের অফেন্স বা বড় ধরনের একটা ঘটনা, যেটার বিচারের জন্য তারা এগোচ্ছে, একটা লড়াই দিচ্ছে, সেখানে এই আইন কি সাহায্যকারী ভূমিকা রাখতে পারলো আদৌ? যদি এই প্রসঙ্গে যদি দু একটা কথা রাখেন। উত্তম বাবু বলুন আগে, মানে আপনি তো প্র্যাকটিক্যাল দিকটা বলতে পারবেন, আমি তারপরে নিশ্চয়ই বলবো কিছু। না ঠিক আছে, যে কেউ বললে একজন হলো, আর আমি মনে হয় এটা খুব একটা ভালো বলতে পারবো না। তবে একটু আগে অদ্বিতীয়া যেটা বলছিল যে যে এই আইন প্রণেতারা তাদের অ্যাটিটিউড, আমিও যেটা বলছিলাম যে লেজিসলেচার পাল্টাতে হবে, আপডেট করতে হবে, আমাদের লেজিসলেচারকে আপডেট করতে হবে। মানুষগুলো যেগুলো পার্লামেন্টে এবং ইয়েতে যাচ্ছে, তাদের মানসিকতা, তাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। ফলে কি হচ্ছে, এরা ভাবতেও পারে না যে স্ত্রী বা সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করা যায়, ওখানে কোনো চেক অ্যান্ড মানে কিছু একটা যে একটা ভদ্রসভ্য অ্যাটিটিউড আনা খুব অত্যন্ত জরুরি। সেটা এই পার্লামেন্টেরিয়ানরা, মানে আমি সবাইকে বলছি না, অধিকাংশ যারা, তারা ভাবেন না, যাই জন্য এইগুলো ওর মধ্যে কোনো ছাপ রেখাপাত পড়েনি। এটা একটু আগে অদ্বিতীয়া অন্য একটা ব্যাপারে হিন্টস দিচ্ছিল, যে সংহিতা নিয়ে কথা বলার সময়, যে অমুক সংহিতা, এসবের এখানে এই মডার্ন দিকগুলো, মডার্ন অ্যাপ্রোচ গুলো আসেইনি, আগে তবু ছিল। আগে আমার এখন কি আছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি ওইভাবে দেখিনি। আমি আপনাদের বলছিলাম যে আমি এটা ওয়েট করছিলাম যে 2-1টা মামলা পেলে তারপর মন দিয়ে দেখবো। হ্যাঁ, মানে আমি মোটিভেটেড হচ্ছিলাম না এটা জানার জন্য, কারণ প্রথম থেকে বিরক্ত ছিলাম এই ইয়ের উপর, কারোর সঙ্গে আলোচনা নেই, কিছু নেই, বা কয়েকটা লোক মিলে এসব করে দিয়ে বেরিয়ে গেল, এত বড় একটা ব্যাপার। আর দ্বিতীয়ত কথা, আমার আমি একটা অন্য প্রসঙ্গে এটা বলে রাখি, যে আমি কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে বিশ্বাসী। তবে এটা নট দ্যাট যে হিন্দুদের আইনটা ওখানে সবাই প্রচলিত হবে, সেটা না। কারণ হচ্ছে, আমি বহু জায়গায় ফিল করতাম এবং বলতাম যে আমাদের এখানে একটা চুরি গেলে, কিংবা কোনো পুরুষ কি মহিলা ব্যভিচারের যদি আসে, তো তাকে, ব্যভিচার কথাটা আমি উচ্চারণ করলাম অন্য কোনো ভাষা পাইনি বলে, তাকে তো আর ইট মারার নিধান নেই, তার চুল কামিয়ে দিয়ে রাস্তায় ঘুরিয়ে দেওয়ার নিবেদন নেই। আমাদের আইপিসি, সিআরপিসি আমাদের প্রত্যেকটা ভারতীয়কে একত্রিত, কেন এক আইন বলে। আমি ওই রকম ভাবে আমাদের মানে আমাদের ফ্যামিলি লটাকেও আমার ব্যক্তিগত মতামত, এবং আমাদের ইয়েতেও কনস্টিটিউশনেও রয়েছে আর্টিকেল 44, যে ইউনিফর্ম সিভিল কোডের দিকে যাওয়া। তার মানে কিন্তু হিন্দু ল না, মুসলমান কিংবা অন্যান্য জাতির উপর হিন্দু ল চাপিয়ে দেওয়া তা না। যেখান থেকে যা যা ভালো হয় সেগুলো নিয়ে নতুন ভারতবর্ষ গড়তে গেলে এক ধরনের আইন দরকার হয়। তো আমি ব্যক্তিগতভাবে আগেরটায় বিশ্বাসী ছিলাম, ওই যে বলছিলাম যে বাংলায় কেন নাম হবে, সবাই ব্যবহার করতে পারে এমন একটা নাম থাকুক। হ্যাঁ, তো সবাই যাতে ব্যবহার করতে পারে, তাতে একটা স্বদেশিকতা আসবে, ভারতীয় চেহারা আসবে, ভালো করে আসবে। আর যেটা হচ্ছে সেটা আরো বিচ্ছিন্ন করেছে। সুতরাং আপনি যেটা বলছিলেন মানে ম্যারিটাল রেপের জায়গা থেকে, ওটা আগে যেটা ছিল তবু ছিল, যে ডিউরিং দ্য টাইম অফ সেপারেশন, হ্যাঁ, যদি স্বামী কর্তৃক যদি ইন্টারকোর্স করা হয়, তাকেও রেপ বলে ধরা হবে, যদিও সাজাটা কম ছিল, হ্যাঁ, অন্য ছিল না। তো
তো এখানে আমি ওই জায়গাটা কি অবস্থা রয়েছে আমি দেখিনি, আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি তাই তো আমি এই পর্যন্ত বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ওই যখন সেপারেশন হচ্ছে বা এস্ট্রেঞ্জড ম্যারেজ যেটাকে বলে, এস্ট্রেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এখন পানিশমেন্টটা কমিয়ে দেয়া হয়েছে, এখন কমিয়ে দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে যদি ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারাকশন হয় দুজন সেপারেটেড স্পাউসের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখন পানিশমেন্ট কমিয়ে দেয়া হয়েছে সত্যি বলতে। হ্যাঁ, এবার নতুনটাই আছে কিন্তু পানিশমেন্ট কমিয়ে দেয়া হয়েছে, সেটার গুরুত্ব কমিয়ে দেয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেটা অবশ্যই আছে। মানে দেখুন, আমার মনে হয় এটাকে আমাদের বিগার পলিটিক্যাল কনটেক্সটে প্লেস করে দেখলে সুবিধা হবে। সত্যি বলতে এই পুরো নতুন ফৌজদারি আইন এলো যে সময়টাতে, তার ঠিক কয়েক মাসের মধ্যে তো সামনে একটা ইলেকশন ছিল। তো এখানে কিন্তু আমাদের দেশকে প্রোগ্রেস করে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গি, তার থেকেও ঠিক কোন কোনগুলো রাখলে বা কোন কোনগুলো বাদ দিলে বেশি ভোট পাবো, সেই জায়গাটাকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে এই আইন তৈরি করার সময়। এটা মাস মেন্টালিটি ফিড করা হয়েছে এই আইন দিয়ে। মাস এখন যেখানে দাঁড়িয়ে আছে, মাস তো দেখুন, মাস এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আমাদের মানে কি বলবো, আর্থিক বৈষম্য বা তার কারণে কে কতটা শিক্ষা পাচ্ছে, কতটা শিক্ষিত হতে পারছে, এগোতে পারছে, কতটা উন্নত চিন্তার কাছে পৌঁছতে পারছে, সেইগুলো প্রত্যেকটাই তো ফ্যাক্টর ইন করে যায়। সেক্ষেত্রে ভারত এখন হয়তো একটা জায়গায় যথেষ্ট শিক্ষার অভাবে বা যথেষ্ট এক্সপোজারের অভাবে অধিকাংশ মানুষ বা অধিকাংশ ভোটার, আমি তো ওরা তো ভোটার হিসেবেই দেখে, অধিকাংশ ভোটার একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে একটা আইন যদি আজকে ইমপ্লিমেন্ট করা হয়, আমরা মানে এটার কিন্তু টার্গেট হওয়া উচিত আগামী 100 বছর পরে দেশ কোথায় যেতে চায় সেটা ভাবা, যেটা আমাদের সংবিধানের ক্ষেত্রে হয়েছিল। যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন কিন্তু ভারত সেই জায়গায় দাঁড়িয়ে ছিলেন না, কিন্তু আমাদের তখনকার দেশনায়করা ভেবেছিলেন যে আজ থেকে 100 বছর পরে আমি আমার দেশকে এই জায়গায় দেখতে চাই, তাই তো? তো সেইটা কিন্তু এই নতুন ফৌজদারি আইনের ক্ষেত্রে হয়নি। এটা জাস্ট কারেন্ট অবস্থাতে মানুষের যে চিন্তা ভাবনা, মেজরিটি যে চিন্তা ভাবনা, সেই আইডিয়াটাকে ফিড করা হয়েছে। মেজরিটি মানুষ মনে করে, মেজরিটি ভোটার মনে করে যে বৈবাহিক সম্পর্কে একটু তো জোর জবরদস্তি হতে পারে, ঠিক আছে চলো রেখে দিই, কোনো সমস্যা নেই। এইরকম ভাবে এগুলো করা হয়েছে। কিন্তু আমার মানে আমি যদি সেইটাকে চেঞ্জ করি, আমায় তারপরে তো মানুষকেও সেইভাবে শিক্ষিত করতে হবে, তাদের মধ্যে সেন্সিটাইজেশন করতে হবে, তাদের মানসিকতা পরিবর্তন করার জন্য বারবার শেখাতে হবে। অনেকটা এফোর্টের ব্যাপার, অনেকটা খরচের ব্যাপার, অনেকটা মুক্ত চিন্তার ব্যাপার, এবং মুক্ত চিন্তার কাছাকাছি মানুষকে নিয়ে যেতে পারলে তখন আবার শাসকের সমস্যা হতে পারে। তারা যেদিকে মানে তারা দমিয়ে রাখতে পারবে না, মানুষ মানে আইন বোঝার পাশাপাশি তাদের কারচুপি গুলো হয়তো কোথাও কোথাও ধরে ফেলবেন মানুষ যদি বুদ্ধিমান হয়ে যান। তো সবটা হয়েছে, সবটা মিলিয়ে হয়েছে। এর মধ্যে আরেকটাও, আপনি ম্যারিটাল রেপ বলছেন বলে আমি বলছি, আরেকটাও নতুন যেটা মানে ক্লজ 69 ভারতীয় ন্যায় সংহিতাতে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটাতে মানে বলা হচ্ছে যে those who engage in sexual relations using deceitful means such as promising employment or marriage without intending to fulfill such promise can face imprisonment up to 10 years. এবার এখানে এই যে ডিসিটফুল মিনস মানে এক প্রকার সোজা বাংলায় বলতে গেলে আপনি ভুল মানে আপনি ধাপ্পাবাজি করে একটা সম্পর্ক স্থাপন করেছেন, সেটাকেও 10 বছর পর্যন্ত জেল এবং ফাইনের জায়গাতে টেনে নিয়ে যাওয়া হলো। এটা কিন্তু আমার মনে হয় বিগত 5 বছর, বিগত 10 বছরে যদি আমরা নিউজ ফলো করে দেখি, আমাদের যেভাবে
বিশেষ করে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় লাভ জিহাদের যে কনসেপ্ট উঠে আসছে, যেখানে দুজন ভিন্ন ধর্মের মানুষ বিয়ে করতে চাইলে বা সম্পর্কে থাকলে সেটা নিয়ে একটা বিভৎস রকমের সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, সেই স্পেসটা কিন্তু বাড়িয়ে দিল এই পার্টিকুলার ক্লজটা। কারণ ডিসিটফুল মিনসটা কিন্তু এইভাবে দেখানো হবে যে ও অন্য ধর্মের, ও ভুল বুঝিয়ে তোমার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং ওকে পুলিশে দাও। এটাও কিন্তু একটা খুব ডেঞ্জারাস জায়গা খুলে গেল। একদমই তাই। এবং আজকের যে আলোচনা এগেইনস্ট হেট্রেড, এই যে আলোচনা চলছে, এটা ভালোবাসার বক্তৃতামালা হিসেবে রয়েছে। সেখানে ধর্ম, জাতপাত তার ঊর্ধ্বে উঠে ভাবনা চিন্তা করা, এবং আইনের প্রসঙ্গেও সেই চাওয়াটা অবশ্যই হয়তো চাইতে পারি। আমরা আইনের ছাত্র হিসেবে আমাদের একটি বিষয় পড়তে হয় জুরিসপ্রুডেন্স, সেটাও ন্যায়ের প্রসঙ্গে, আইনের কে আমরা কিভাবে দেখবো তার প্রসঙ্গে। সেখানে আমরা একটা পড়েছিলাম, দ্যাট ল ইজ নট ল which is against the policy and তা সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যে এই যে ন্যায় সংহিতার প্রসঙ্গ যেটা আসছে, সেক্ষেত্রে আমরা গত দিনে দেখি বা বিচারাধীন যে বন্দীদের প্রসঙ্গ আমরা দেখি, যারা জেলে বন্দী রয়েছেন তাদের বেশিরভাগই বিচারাধীন বন্দী। এটা একটা অদ্ভুত ঘটনা। এটা ব্রিটিশরা তাদের আইন যে তৈরি করেছিল ভারতীয় দণ্ডবিধি নাম দিয়ে, সেখানে কিন্তু এই প্রজারা যারা বিক্ষোভ জানাচ্ছিল বা যেন তেন প্রকারেরও কিছু মানুষকে তারা জেলে ঢুকিয়ে দিতে চাইতো, এমনকি তারা দ্বীপান্তর পর্যন্ত করত। এবং সেখানে দাঁড়িয়ে এই বিচারাধীন বন্দীদের সংখ্যা ছিল প্রবলভাবে অনেক বেশি। এবং সেটা তথাকথিত স্বাধীন ভারতের বাসিন্দা হিসেবে যারা আমরা এই ঘটনা দেখি যে প্রচুর জন এখনো বিচারাধীন বন্দী হিসেবে থেকে যায়, যাদের বেল দিনের পর দিন রিজেক্ট হয়। এবং যখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বারবার করে বহু জাজমেন্টের ক্ষেত্রে বলেন যে বেল ইজ দ্য রাইট অ্যান্ড জেল ইজ দ্য এক্সেপশন, জেল যেখানে একটি ব্যতিক্রম ঘটনা হওয়ার কথা, যেখানে বেল মানুষের অধিকার বা জামিন মানুষের অধিকার। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে বহু মানুষ যারা বিচারাধীন বন্দী হিসেবে বছরের পর বছর, 5 বছর 10 বছর অব্দিও থেকে যাচ্ছেন, এবং তার যখন বিচারের পরে তার যখন কোন রকম শাস্তির নির্দেশ আসছে, দেখা যাচ্ছে সেই শাস্তি যদি তার 2 বছরের জেল হয়, তার থেকে তিনি 10 বছরের জেল বন্দী হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে আমি চলে যাব উত্তম রায় অ্যাডভোকেট ওনার কাছে। এই ব্যাপারে যদি আপনি যে জামিনের প্রসঙ্গে কি কোনো জায়গাকে আপনি কিভাবে দেখছেন এই ন্যায় সংহিতার প্রসঙ্গে, সেইটা যদি আমাদের খানিক। দেখুন, আমার কাছে যেটা মানে ইয়ে লাগছে সেটা হচ্ছে যে আমরা আমাদের সংবিধানে, যদিও সংবিধান বিশেষজ্ঞ আমি নই, কিন্তু সবাই যেটা জানে সেটা বলছি, যে আর্টিকেল 14, 19, 21, 20, 21 এই যে গ্র্যান্ড আর্টিকেলস যেগুলো আর কি, যেগুলো মানুষকে লিবার্টি দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, মুভমেন্টের রাইট দিয়েছে, রিলিজিয়াস রাইট দিয়েছে, 26, 20 এই যে রাইট গুলো দিয়েছে, এই রাইটটা কেড়ে নিচ্ছে এই অ্যারেস্ট এইগুলো। এবারে আমি বলছি কেড়ে নিচ্ছে মানে কি, সব কেড়ে নেওয়া যে হবে না তা বলছি না। এবারে কেড়ে নিতে গেলে কি জন্য কারবে তুমি, তারও বিশ্লেষণ হয়েছে, এবং যুগ যুগ ধরে, অনেক দিন ধরে, এটা তো অনেক পুরনো ঝামেলা, অনেক দিন ধরে এটা চলে আসছে। ফলে আমাকে যদি মানে, আমি যদিও প্র্যাকটিশনার, কিন্তু মানে চেষ্টা করি যদি একাডেমিক কিছু কথা বলার, তাহলে আমাকে বলতে হয় রাইট মানে নিড টু অ্যারেস্ট, হ্যাঁ, আর মানে যেটা আর কি আপনার ধরুন ইউএপিএ, তারপরে এগুলোর মধ্যে দিয়ে যেটা আসছে আপনার, যে মানে পাওয়ার টু অ্যারেস্ট অ্যান্ড নিড টু অ্যারেস্ট, এই দুটো কথাকে মাথায় রাখতে হবে। যে পাওয়ার টু অ্যারেস্ট পুলিশের হাতে আমি দিতেই হবে, কারণ অন্যান্য নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য, তাদের বাঁচাবার জন্য, সম্পত্তি বাঁচাবার জন্য, শরীর বাঁচাবার জন্য
পুলিশকে পাওয়ার দিতেই হবে। তাহলে পাওয়ার টু অ্যারেস্ট অ্যান্ড নিড টু অ্যারেস্ট এই দুটো এক জিনিস নয়। পাওয়ার টু অ্যারেস্ট যাকে দেয়া হলো তার কাছে আসতে পারে যে এই অ্যারেস্ট, কিছু ক্ষেত্রে অ্যারেস্টটা জরুরি নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং আমরা দেখেছি পলিটিক্যাল মোটিভেশন কিংবা অন্যান্য কারণে টাইরানি অফ দ্য এক্সিকিউটিভ এইসবের কারণে মানুষকে বিব্রত হতে হয়। যে ক্ষেত্রে আমরা দেখেছি যাদের হাতে পাওয়ার টু অ্যারেস্ট আছে তারা নিড টু অ্যারেস্টটা দেখছে না। সবচেয়ে বড় কথা বেলের, আপনি বললেন বেলের কথা প্রসূন, বেলের আগে তো আগে কাস্টডিতে নেওয়ার ব্যাপারটা আছে, বেলটা তো পরে আসছে, তার আগে তাকে কাস্টডিতে নেবে। এবারে 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 এই কাস্টডিতে নেওয়ার সময় আমি কি দিয়ে রেখেছি, আমার এই আইন বলুন, আগেকার আইন তবু নয় অনেকগুলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডারে তবু প্রোটেকশনটা ছিল। এই আইনে দেখুন না দিয়েছে রিজনেবল গ্রাউন্ড। রিজনেবল গ্রাউন্ড মানে কিসের রিজনেবল, ব্যাখ্যা দিয়েছে নাকি রিজনেবল গ্রাউন্ড কোনটা? হ্যাঁ, যার জন্য পশুদিনও ধাতানি খেয়েছে আমাদের লোকাল ম্যাজিস্ট্রেট কিংবা এই ডিস্ট্রিক্ট জাজেরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, যে তোমরা মাইন্ড অ্যাপ্লিকেশন করছো না। এখানে একটা মাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য পুলিশকে একটা দেয়া হয়েছে, জজকেও দেয়া হয়েছে, পুলিশকে বলা হয়েছে 41, আগেকার সিআরপিসি 41 এখন কোথায় গেছে এটা করসপন্ডিং, এটা কিভাবে ইনকর্পোরেটেড হয়েছে নতুন ইয়েতে আমি সেকশনটার নাম বলতে পারবো না। পুলিশকে দেয়া হয়েছে যে তুমি ইয়ে করো, খোঁজ খবর নাও। তারপরে তো যাই হোক, এই যে বেলটা, এই যে লিবার্টিতে এনক্রোচ হচ্ছে, দরকারে এনক্রোচ হবে তো। যেখানে একটু আগে বললেন যে গ্র্যান্ড বেল ইজ ল, রিজেকশন ইজ এক্সেপশনাল, যেটা এক্ষুনি আপনি বললেন। তো এবারে এক্সেপশনের জায়গাটা কোথায় বলে আমি আবার সেই পুরোনো একটা কথা বলছি। এবারে আগেরটা যেমন এনডিপিএস এ বলেছিলাম যে কড়া আইন, সেখানে বেল পাওয়া কঠিন, তার থেকেও বেশি কঠিন হয়ে গেছে এখানে আপনার। তারপরে দেখুন মানুষকে নির্যাতনের জায়গায় নিয়ে যাবে বলে 124 আইপিসি তুলে দেয়া হলো সিডেশন অ্যাক্টে, কিন্তু সে ঘুরে এসছে অন্য দিক দিয়ে এবং 152 নতুন ইয়েতে এসছে। হ্যাঁ, এবং সে মারাত্মক আকার নিয়ে এসছে, মারাত্মক আকার নিয়ে এসছে। ফলে এটাকে এই যে কলোনিয়াল হ্যাংওভারটা, হ্যাংওভার কি আবার নতুন করে কলোনালাইজড হচ্ছে। আমার মনে হয় মানে এদের দেখলে মনে হয় যদিও মিলবে না কথাটা, কারণ এরা ঘরের মধ্যেই আছে, এরা হচ্ছে দ্বিতীয় আপনার কি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা নতুন করে ভারতবর্ষকে আবিষ্কার করছে, নতুন করে ভারতবর্ষের প্যাটার্ন চেঞ্জ করার চেষ্টা করছে। তো এইটাকে বলার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কভার করতে হবে, সেই অনুযায়ী একটু অন্যদিকে যাই। যেমন ধরুন অর্গানাইজ ক্রাইম কাকে বলে কি বলে, সেখানে ঢোকার আমরা ঢুকবো, কিন্তু তার আগে যে হ্যান্ডকাপিংটা উঠে গেছিল, হ্যান্ডকাপটা কিন্তু আমাদের আগের কোনো, এমনকি ম্যাকুলের লতেও কিন্তু হ্যান্ডকাপ কথাটা ছিল না। হ্যান্ডকাপটা ছিল পুলিশ রুলস এন্ড রেগুলেশনে ছিল। সেই হ্যান্ডকাপটা বাংলায় বলে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া, পুলিশ তোমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবে, সেইটা কিন্তু উঠে গিয়েছিল, এটাই বলতে চাইছেন আপনি? সেটা উঠে গেছিল জাস্টিস কৃষ্ণায়ারের রায় ওই 80 সালের দিকে। উনি বলেছিলেন যে একটা মানুষ তিনি যে দোষী প্রমাণিত হলো না তার আগেই তাকে সমাজের চোখে এত নিচে ফেলে দিলে তার রইলটা কি, তার বাঁচার আর রসদ থাকবে কি? সেই অনুযায়ী যেখানে 90% যেখানে প্রমাণিত যে 90% অ্যারেস্ট বা উড নট বি জাস্টিফাইড, প্রমাণিত যেখানে যে 90% অ্যারেস্ট জাস্টিফাই করতে পারে না অ্যারেস্ট গুলোকে, সেখানে হ্যান্ডকাপ নতুন করে আনার কোন জায়গা ছিল? তো যাই হোক, হ্যান্ডকাপটা ছিল, উঠে গেছিল একেবারে নয়, বলেছিল যে যেখানে কোর্টকে ডিস্টার্ব করবে, যেখানে মানে মারাত্মক ধরনের একজন টেরোরিস্ট, মারাত্মক ধরনের এদের দেখবে। তার সঙ্গে আরেকটা কথা বলি, এরা এনেছে একটা কমিউনিটি সার্ভিস এনেছে। কমিউনিটি সার্ভিসটা একেবারে আগে ছিল না বললে ভুল হবে, কিন্তু অনেক আগেও ছিল এবং 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 নির্দিষ্ট করা ছিল কতদিন থেকে কতদিন এগুলো ছিল। এখানে কমিউনিটি সার্ভিস তার নেচার ক্যারেক্টার কি হবে কেউ জানে না। ধরুন একজন সুইসাইড করতে গেছে,
পারেনি, এটা তো আইনের চোখে অপরাধ, ঠিক আছে, আমি এই নিয়ে কোনো কথা বলছি না, তাকে কমিউনিটি সার্ভিস করতে হবে। কেউ মদ্যপান করে রাস্তায় গন্ডগোল পাকিয়েছে, অন্যান্য সাজার সঙ্গে কমিউনিটি সার্ভিস করতে হবে। কি কমিউনিটি সার্ভিসটা কি? হ্যাঁ, মানে যে যার যেটা অপছন্দের জায়গা সেখানে পাঠানো তা তো নয়, কমিউনিটি সার্ভিসটা তো নির্দিষ্ট করে দরকার ছিল। তো এইরকম ভাবে ডিফেমেশনে কমিউনিটি সার্ভিসের জায়গায় এনেছে। কমিউনিটি সার্ভিসটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু কমিউনিটি সার্ভিস বলে ফেলে রাখলে কিন্তু মহা মুশকিল। আমাকে দিয়ে আমি মদ্যপান করে রাস্তায় চেঁচিয়েছিলাম বলে এরপরে আমাকে দিয়ে যদি এবং কদিন কতবার কোথায় আমাকে দিয়ে যদি এখন ইয়ে পরিষ্কার করানো হয়, আমাদের বিভিন্ন কোর্টের টয়লেট পরিষ্কার করানো হয়, তাহলে তো কমিউনিটি সার্ভিস বেরিয়ে যাবে আমার। হ্যাঁ, এটা তো অন্যরকম হয়ে গেল। তো কোন স্পিরিটে হবে কমিউনিটি সার্ভিসটা, সেগুলো একজন থাকছে। ফলে ফলে কি হচ্ছে, আপনার আগে তো বললাম প্রিভিয়াস কোর্ট জাজমেন্টের কিছুই নেয়নি, কাস্টডি জায়গাটা গেল, এমনকি স্ট্রিনজেন্ট করেছে আপনার অ্যান্টিসিপেটরি বেল এসবের জায়গায়, এবং পুলিশের পারমিশন নেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, এবং থাকছে যে কারোর বিরুদ্ধে কোনো মামলা থাকলে পারমিশন নিয়ে, সবসময় পারমিশনটা এখনো দরকার, এতদিন দরকার হতো না, পারমিশন নিয়ে তার পাসপোর্ট বাইরে যাওয়ার ব্যাপার থাকছে, পাসপোর্টের ব্যাপার থাকছে। আগে এটা ব্যাপকভাবে প্রত্যেকের জন্যই সেই ব্যবস্থাটা আসছে। আর আসছে কিছু কিছু, যেগুলো আমার মনে হয় আলোচনার মাধ্যমে আসুক। আমার যতদূর মাথায় যেটুকখানে একটু মানে কয়েকটা পয়েন্ট রেখেছিলাম, সেটা হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেটিং পাওয়ারটা। ধরুন দিল্লি থেকে কেরালায় চলে গেল, কিংবা ওয়েস্ট বেঙ্গলে চলে আসলো, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ দিল্লিতে চলে গেল, কেরালায় চলে গেল অ্যারেস্ট করতে কিংবা করতে, এবং সে গিয়ে ওখানেই ইনভেস্টিগেশন করতে পারে। ওখানেই এমনকি আজও পর্যন্ত যে ফেডারেল সিস্টেমে ল অ্যান্ড অর্ডারটা হচ্ছে স্টেট সাবজেক্ট, এখানে সিবিআইকেও ঢুকতে গেলে পারমিশন নিতে হয়। এবার সিবিআই করে যেগুলো ধরুন ব্যাংক, সিবিআই মানে কেন্দ্রীয় সরকারের আওতায়, ওগুলো ওরা নিজে নিজে করে, তাও পারমিশন দরকার হয় অনেক ক্ষেত্রেই এই স্টেট গভর্নমেন্টে, কারণ ফেডারেল সিস্টেমটাকে বাঁচাবার জন্য। এখানে তার নামগন্ধ নেই। যে কোনো পুলিশ, গুজরাটের পুলিশ এসে এখানকার ইনভেস্টিগেশন করতে পারে। হ্যাঁ, তো আমাদের এখানকার পুলিশ গুজরাটে গিয়ে করতে পারে। আমি বলতে চাইছি গুজরাটের সাধারণ মানুষের দিকে তাকিয়ে, যে এখানকার পুলিশ গিয়ে যদি ওখানকার যদি সাধারণ মানুষকে যদি ওইভাবে দেখে, তাহলে এখানে মানুষ তো নোহের হয়ে যাবে। একটা মানুষকে এমনিতে আমরা জানি সরকার এবং মানুষের মধ্যে যে যারা মানে নাগরিকদের মধ্যে একটা সামঞ্জস্য আনতে হয়, নাগরিককে প্রোটেকশন দিতে হয়। আমার যদি এখানে গুজরাটে আমার যদি মামলা পড়ে, তাহলে ওই গুজরাটের মামলাটা কোনো সরকার করেছে, আমাকে সরকারের অন্য ডিপার্টমেন্ট আমাকে সুযোগ দেবে ওখানে পাঠাবার, ওখানে থাকার, ওখানকার লয়ার নেওয়ার, এইগুলোর কোনো ব্যবস্থা নেই, এগুলোর কোনো নামগন্ধ নেই এই আইনে। কিন্তু আমাকে বিব্রত করা, আমাকে ব্যতিব্যস্ত করার জায়গা রয়েছে। এর সঙ্গে আর একটা মারাত্মক জায়গা হচ্ছে লিঞ্চিং, যে 5টা লোক একই, আচ্ছা কি করে বুঝবে 5টা লোক এক? সবাই মিলে মারছে, 5 জন মিলে মারছে, আপনি মারছেন, আমি মারছি, আমার মাথায় আর আপনার মাথায় একই ভাবে। এটা কোথায় আমরা 120B তে দেখেছি, ক্রিমিনাল কি বলে ওটা, কনস্পিরেসি, ক্রিমিনাল কনস্পিরেসি দেখেছি, মিটিং অফ মাইন্ড বলে একটা ব্যাপার থাকে, কিন্তু লিঞ্চিং এর মিটিং অফ মাস ফোবিয়া টাইপের হয়। এবারে এইখানে কি করে করবে, আমি প্রমাণ করবো যে হ্যাঁ না, বলছি প্রিমেডিটেশন বলে তো কিছু থাকে না লিঞ্চিং এর ক্ষেত্রে। হ্যাঁ, থাকে না, সেখানে মিটিং অফ মাইন্ড থাকে না, প্রিমেডিটেশন থাকে না। সুতরাং আমার এইটাকে কিভাবে কি করবে, মানে এটা কি আইন, এটা কি করেছে? অনেক কটাই এরকম রয়েছে, যেমন আপনি যদি দেখেন একটা ওই মানে সব থেকে ফান্ডামেন্টাল প্রবলেম আমার যেটা মনে হয়েছে হচ্ছে এফআইআর রেজিস্টার করার আগে পুলিশকে পাওয়ার দিচ্ছে যে একটা প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন করে যদি মনে করে লিগাল মেরিট আছে অনলি দেন ইউ রেজিস্টার এফআইআর। এবার সেটা দুদিকে দুরকম হতে পারে, এক কোনো এফআইআর রেজিস্টার নাও হতে পারে, 2 গাজোয়ারি করে কেস না থাকলেও এফআইআর রেজিস্টার হয়ে যেতে পারে। এবং আপনারা যেহেতু প্র্যাকটিসিং লয়ার, আপনারা জানেন যে পুলিশ তো চার্জশিট বানাবে, আগর বাগর প্রভিশন ঢুকিয়ে দিতেই পারে,
প্রমাণ করতে পারবে না, কিন্তু একটা লোকের আন্ডার ট্রায়াল পিরিয়ডটা বাড়িয়ে হ্যারাসমেন্টটা বেড়ে যাবে তাতে। মানুষটাকে জীবনটা নষ্ট করে দেয়া যায় এর মাধ্যমে। ওই আর কি, এটা তো একটা বিশাল সমস্যা হয়েছে আমি যতটা বুঝছি অন্তত। একেবারে আমি বলি একটু এফআইআর এর ব্যাপারে আরেকটু বলি না, আমি এই প্রসঙ্গে একটু আমি জুড়ে দিই যে এইটাকেও আপনি পাশাপাশি বলুন। যেমন অনেকে বলছেন যে কোথাও একটা কোনো ধরনের অপরাধ ঘটেছে, সেটা সেই প্লেস অফ অকারেন্স বা সেই ঘটনাস্থলের পুলিশ স্টেশনেই না জানিয়ে আমি আমার বসবাসের জায়গা বা অন্য কোথাও গিয়েও বলতে পারি। সেটা একটা চুরির ক্ষেত্রে, পকেট মারির ক্ষেত্রেও হতে পারে। আপনি জুড়ে দিয়ে যদি বলেন যে 0 এফআইআর, এটা অনেকে বলছেন যে এই আইনে খুব সুবিধে হয়েছে, আপনি গোটাটাকে যদি ধরে একেবারে বলেন যে 0 এফআইআর এর কথাটাও প্রসঙ্গে যে ক্ষেত্রে আসছে সেইটাকে ধরে আপনি পাশাপাশি একেবারে রাখুন, তাহলে বোধহয় আমরা একটু জানতে পারবো। তাহলে আমি একটু সাইড দিয়ে বলছি এই কথাটা, আপনি অ্যাডভোকেট, আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করবেন আর অদ্বিতীয় খেয়াল করবেন। কগনিজেন্স, আমরা সাধারণত কগনিজেন্স কিসের উপর নেওয়া হয়? অপরাধের উপর নেওয়া হয়। একদম ফার্স্ট হচ্ছে কগনিজেন্স। কগনিজেন্সটা অপরাধের উপর নেওয়া হয়, মানুষের উপর নেওয়া হয় না। এবারে অপরাধের সাথে কে কে জড়িত তাকে ঢোকানো হয় ভেতরে, কি ছাড়া হয় তাকে। কিন্তু কগনিজেন্সটা নেওয়া হয় ঘটনা বহুল, মানে ঘটনাটার উপরে। কগনিজেন্স কোনো দোষীর তোমার এগেনস্টে কগনিজেন্স নিলাম, এরকম কোনোদিন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয় না। হ্যাঁ, আমি এই ঘটনায় কগনিজেন্স নিলাম একটা। তাহলে ফার্স্ট, এই যে প্রথম ফার্স্ট কথাটা ইন্দিরা জয়সিং এর একটা দেখছিলাম, মানে রাইটলি ধরেছেন উনি, বলছে ফার্স্ট কথাটা এফআইআর মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কগনিজেন্স নাও, পুলিশকে দেয়া হয়েছে কগনিজেন্স নেওয়া। এবার পুলিশ সাধারণত, পুলিশ যখন ইনভেস্টিগেট করে, আমাদের পুরনো দাবি সারা ভারতের যারা যারা সিভিল লিবার্টি এবং অন্যান্য যারা ডেমোক্রেটিক রাইট নিয়ে লড়াই করেন, এবং যারা এর আগে জুরিস্টদের, তার মধ্যে আমি, আপনি, অদ্বিতীয় এরাও পড়ি, জুরিস্টদের পুরনো দাবি, আমরা যখন, আমার মতো বয়স্ক লোক যখন এই প্রফেশনে আসেনি, তার অনেক আগের থেকে দাবি যে এই ইয়েকে আলাদা করো। যারা যারা ইনভেস্টিগেট করবে পুলিশের, তারা ওই টিপিক্যাল থানার ওসির আন্ডারে না, তারা কোর্টের আন্ডারে, মানে তারা কোর্টের, এটাকে আলাদা করো, সম্পূর্ণ আলাদা করো। যদি ন্যায় বলতে ওই দিকে হাত দেয়নি, একবারও ওইখানে যায়নি। তাহলে কি হচ্ছে, আমি প্রথম একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে আমি একটা জায়গায় একটা রিপোর্ট দিলাম যে আমি ওখান থেকে যাচ্ছিলাম, আমার চশমাটা পড়ে ভেঙে গেল। তাহলে এখানে তো একটা ডায়েরি হিসেবে পড়ে থাকবে, কি কগনিজেন্স নেবে, কার দোষ, কি দোষ? কিন্তু আমি বললাম, আমি গেলাম, দেখলাম একজনের সদ্য গলাকাটা রক্ত বেরোচ্ছে। তাহলে কে করেছে না করেছে আমার দরকার নেই, যেটা আপনি বলছিলেন 0 এফআইআর অমুক তমুক। হ্যাঁ, আমি বলতে চাইছি যে কগনিজেন্সটা নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে, এবং কগনিজেন্স নিয়ে পুলিশ বেরিয়ে গেল ঘটনা স্পটে গিয়ে, দেখলাম আমি ডাহা মিথ্যে কথা বলেছি। এবারে ফিরে এসে এফআরটি করবে। কগনিজেন্স আগে তুমি মামলা করো, যেটা একটু আগে অদ্বিতীয় বললো, আগে তুমি মামলা করো। মামলাটা করলে কি হয়, জজের আওতায় ঢুকে গেল, 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টের মধ্যে পাঠাতে হবে, এবং সেখানে ঢুকে পড়বে জুডিশিয়ারি, যেটা একটু আগে আমি যার জন্য বলছিলাম, এগুলো সব জুডিশিয়ারি পার্ট। তাহলে তুমি কগনিজেন্স পুলিশ যেগুলো নেওয়ার নেই আর তুমি ছেড়ে দিলে। তুমি 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 দেখো, যদি লাইন থাকে মিথ্যে হলেও তুমি দেখো, গিয়ে ফিরে এসে, আমরা বলি না ফাইনাল রিপোর্ট ইয়ে করেছে, ফাইনাল রিপোর্ট ট্রু বলে, এফআরটি বলে একটা টিপিক্যাল কথা আছে, যে পাওয়া যায়নি কিছু, মানে ইনফরমেশনটা সঠিক ছিল না, কিন্তু ফাইনাল রিপোর্টে তো সঠিক বেরোয়। তাহলে আমি গিয়ে দেখলাম গলা কাটা মানুষটা পড়েছিল, তারপর আমার ইনভেস্টিগেশন শুরু হলো, দেখলাম নেই, ফিরে এসে আমি ওটাকে, কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে কোর্টে। তাহলে প্রথমেই কোনো ইনফরমেশন, যেটা এফআইআর বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আমি যেটা প্রথমেই পেলে কগনিজেবল অফেন্স থাকলেই আমি আগে নিয়ে নেবো কগনিজেন্স। আমি কার হয়ে নিচ্ছি? কোর্টের হয়ে নিচ্ছি, আমার পাওয়ার ডেলিগেট করা আছে ওইখানে। ওসি নিতে পারবে না, যিনি 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 ইনভেস্টিগেট করছেন উনি পারবেন। উনি সময় বিশেষে কনস্টেবল, আমরা বইতে পড়েছি, দেখিনি অবশ্য, ইনভেস্টিগেট করছে, তো কনস্টেবলও পারবে, কিন্তু তার ওসি পারবে না, পুলিশ কমিশন নিতে পারবে না কগনিজেন্স, কারণ উনি তখন জুডিশিয়ারির পার্ট হিসেবে কাজটা করছেন। এবারে তুমি নিয়ে নাও, নিয়ে দেখো মিথ্যে, কেটে দাও, এটা এক জিনিস। আর আমি জেনুইনলি গেলাম, আমার পুলিশের ইচ্ছা মতো হলো না, এদের অন্যান্য উপরওয়ালাকে ইচ্ছা মতো হলো না,
সরকারের ইচ্ছা মতো হলো না, এই একটা দিক গেল, এখানে 12টা বাজিয়ে দিয়েছে। আর একটা 15 দিন নাকি পুলিশ এইটা নেবে বলে, যেটা তৎক্ষণাৎ এফআইআর করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে সেই কাগজপত্র কোর্টে পাঠাতে হবে, কাছাকাছি যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে সেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। এটা তো 12টা বাজিয়ে দিল, উঠে 15 দিন ধরে আমি সময় পেলাম এটা নিয়ে কি করব, এতখানি টাইম দিল, যেটা তৎক্ষণাৎ করার কথা। আর একটা দিক হচ্ছে সেকশন 200, সে 200টা কি ছিল, কমপ্লেন কেস আমরা যাকে বলি। অনেক সময় আমরা বললাম অমুক তমুক অমুক দাদা পাড়ার অমুক এমএলএ কিংবা অমুক এমএলএ ভাইপো আমাকে এই বলেছে, কিংবা এমপি আমাকে, কিংবা তার গুন্ডা বদমাশ আমাকে এই করেছে, তারা নেয় না কেস। তখন আমার কাছে খোলা থাকে কোর্টে গিয়ে 200-এ সেকশন 200 সিআরপিসি যেটা ছিল সেখানে এই একটা করা। সেক্ষেত্রে এনেছে কি, সেক্ষেত্রে এনেছে আমি যদি পুলিশের নামে বলি কিংবা কোনো গভর্নমেন্টের বড় অফিসারের নামে বলি, তাহলে আগে ম্যাজিস্ট্রেট নাকি তাদের ডাকবে, তার বসেদের ডাকবে, তারপরে উনি যদি মনে করেন মামলা চলবে কিংবা মামলা শুরু করা যায় তাহলে উনি শুরু করবেন, তার আগে শুরুই হবে না। তাহলে এইসব কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? একটা মামলা আমি শুরু করেছি, দেখলাম মিথ্যে, বন্ধ করলাম, পুরোটাই জজকে জানিয়ে দিলাম 24 ঘন্টার মধ্যে, যেমন শুরু করেছি জানাচ্ছি, যখনই আমি দেখলাম এটা মিথ্যে, এর কোনো অস্তিত্ব নেই, সেটাও জানিয়ে দিচ্ছি আমি, তো তৎক্ষণাৎ দরকার হলে জানাবো। তাহলে কি হচ্ছে এটা? এবার মানুষের এত বড় অধিকারটা কেড়ে নিচ্ছে। যদি গভর্নমেন্টের এক্সিকিউটিভ টাইরানি থাকে তাহলে আমি নিজে গিয়ে সরাসরি জুডিশিয়ারির কাছে পৌঁছতে পারছি না, পৌঁছতে পারছি না, কারণ আগে নাকি আমার কথা শুনে আগে তাদের ডাকা হবে, সেই পুলিশ অফিসার তার বসকে, সেই গভর্নমেন্ট অফিসার তার বসকে, দেখে শুনে টুনে, যদি মনে করেন ম্যাজিস্ট্রেট, এই যদিতে তো আমি শেষ, আমি কে? আমি তো একটু আগে বললাম আমি সরকারের মতো পাওয়ারফুল নই, আমি সাধারণ নাগরিক, আমাকে সেরকম পাওয়ার দিক, তারপরে এসব গুলো দেখার। যাই হোক, আমরা আলোচনার অনেকটা শেষের দিকে এগোচ্ছি। আজকের যে আলোচনা চলছে সে আলোচনাতে আইনের এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে অনেকটাই আলোচনা দরকার, হয়তো সেটা আমরা এই তথাকথিত অনলাইন আলোচনার স্বল্প পরিসরে সবটা হয়তো করে উঠতে পারবো না। আমরা মূল জায়গাটাকে ধরবার চেষ্টা আমাদের মতো করে একরকম ভাবে করার চেষ্টা করছি, এবং যেটা আমরা বোঝবার চেষ্টা করছিলাম যে ঔপনিবেশিক আমলের যে আইন, সে আইনের থেকে যে নতুন আইন আসলো তাকে আমরা কিভাবে দেখব, এবং এখানে যে কথাটা আসছিল এখনই, যে কোনো একটি ঘটনা, কোনো একটি অপরাধ ঘটে গেলে নাগরিক সুরক্ষার প্রশ্নে কোনো মানুষ যদি যান পুলিশের কাছে, সে ঘটনাটা যদি একটি আমলযোগ্য বা কগনিজেন্স ঘটনা হয়, তাহলে কিন্তু পুলিশকে সেই অনুযায়ী জানাতে হবে কোর্টকে, এবং তাকে একটা এফআইআর অনুযায়ী, তাকে কার্যবিধি অনুযায়ী তাকে পরবর্তী ফৌজদারি যে আইনের প্রসঙ্গে যে কাজ, তাকে সেটা করতে হবে নাগরিক সুরক্ষার প্রসঙ্গে। তাই নাগরিক সুরক্ষার প্রসঙ্গে আমি এইভাবে বিষয়টাকে বোঝবার জন্য, আমরা আইনের ছাত্র এবং গোটাভাবে নাগরিক সুরক্ষার প্রসঙ্গে আমরা যদি দু একটা জায়গাকে যেভাবে আমরা ধরবার চেষ্টা করছিলাম বা জায়গাকে রাখবার চেষ্টা করছিলাম, যেমন জাস্টিস কৃষ্ণা আয়ারের একটি জাজমেন্টের উল্লেখ করে উত্তমবাবু বলছিলেন যে ভারতীয় আইন, ভারতীয় সংবিধান মনে করেন যে কোনো মানুষ তাকে যদি অভিযুক্ত করা হয় তাকে অপরাধী প্রথমেই ধরা হবে না, অপরাধী তাকে প্রমাণ করলে তবেই তিনি অপরাধী হবেন, সেটা আইনের বিচারের পরে। তাই গোটাভাবে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি কিনা সেই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমি অদ্বিতীয়া আপনার কাছে জানতে চাইবো যে আপনি এক্ষেত্রে কিভাবে দেখছেন যে এই আমরা যে আলোচনাতে আসছিলাম যে পুলিশ যদি নাগরিক সুরক্ষার প্রসঙ্গে যদি আরো ভূমিকা রাখে, সেইটা কি আমরা এখানে দেখতে পাবো আগামী দিনে? মনে হচ্ছে যে আইনের প্রসঙ্গে সেইটাকে ধরে যদি দু একটা কথা রাখে। দেখুন, মানে মনে হচ্ছে বলতে আমরা তো একটা নতুন আইনের ক্ষেত্রে আমরা জাস্ট এই মুহূর্তে প্রভিশন গুলোই পড়তে পেরেছি, প্র্যাকটিক্যালি কিরকম ভাবে হচ্ছে কাজটা আমরা এখনো জানি না। তবুও মানে
বছরের পর বছর যে প্যাটার্ন ফলো হয়েছে তার ভিত্তিতে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে দেখুন, সত্যি বলতে আমরা তো বছরের পর বছর দেখে আসছি যে এই ধরনের পাওয়ার পুলিশ যখন পায়নি, যেখানে ধরুন এই যদি তাদের বা সরকার পক্ষের কারুর বিরুদ্ধে বা কোনো আমলার বিরুদ্ধে কোনো অ্যাকুজেশন আনা হয়, তাহলে সেটা আগে তাদেরকে ডেকে পাঠানো হবে, বা এই ধরনের মানে এই ওয়াইড ডিসক্রেশনারি পাওয়ার যেটাকে বলে, এটা যখন আসেনি তখনই অলরেডি যথেষ্ট রকমের কম্প্রোমাইজ হতো উইথ দ্য কোয়ালিটি অফ জাস্টিস দ্যাট ওয়াজ বিং ডেলিভার্ড। অর্ধেক সময় এফআইআর লজ করা হতো না। এখন এই ধরনের জায়গাগুলো যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন তো আরো সমস্যা হবে বলেই আমি অন্তত আশা করতে পারি। প্র্যাকটিক্যালি আমার যতটা মনে হচ্ছে, এখনো দেখিনি ইন প্র্যাকটিস কি হবে। তাছাড়াও সত্যি বলতে একাধিক জায়গা আমরা তো আলোচনা করলামও যে মানে বেশ রিগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হয়েছে যেগুলো একেবারেই মানে প্রগতির সঙ্গে তাল মিলিয়ে হয়নি, আমাদের দেশ এগিয়ে যাবে ভেবে করা হয়নি। সেক্ষেত্রে আমাদের শুধু বি আর কৃষ্ণা আইয়ার বলে নন, মানে বছর বছর ধরে বিভিন্ন জুরিস্ট, বিভিন্ন স্কলারদের সবারই তো মেন এজেন্ডা ছিল যে আমরা একটা পয়েন্টে মানে একটা পয়েন্টে মানুষ চুরি করলে হাত কেটে দেওয়া হতো, সেটা থেকে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কারণ এক্সপেক্ট করা হয়েছে যে সমাজ সেই জায়গা থেকে আজকে অনেক বেশি শিক্ষিত হবে এবং তারা মানে স্বাভাবিকভাবেই আইন মেনে চলার প্রবণতা তাদের মধ্যে বাড়বে এবং সেটাকে অর্গানিক্যালি প্রমোট করা হবে। কিন্তু সেই জায়গায় আমরা যখন মানে প্রেসিডেন্সিয়াল এটা ভ্যালু যেটা বলছিলেন জাজমেন্টের, আমরা সেই জাজমেন্টের প্রেসিডেন্সিয়াল ভ্যালু ধরেই যখন আমরা অতখানি এগিয়ে এসছিলাম, সেখানে যখন পিছিয়ে যাচ্ছি তখন বোঝাই যাচ্ছে যে নাগরিক সুরক্ষাকে অন্তত আজকের দিনে নাগরিক সুরক্ষা বা নাগরিক স্বাধীনতা এগুলোকে আমরা যেভাবে দেখি আমাদের কাছে সেগুলোর পরিভাষা যা, সেই অনুযায়ী তো এগোনো হবে বলে মনে হচ্ছে না। কারণ অলরেডি আমরা একটা ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি দেখিয়ে ফেলেছি আইনে যা লেখা আছে তার মাধ্যমেই। প্র্যাকটিক্যালিও তাই হবে বলেই আমার ধারণা। আমি জানি না প্র্যাকটিক্যালি হয়তো অন্যরকমও হতে পারে, সেটা এক্ষুনি তো বলা যাবে না, সেটা হয়তো 1-2 বছর পরে খানিকটা অন্তত এই আইনের ধারায় কিছু মামলা এগোলে, কিছু প্রসিডিং এগোলে আমরা বুঝতে পারবো। আইনের প্রসঙ্গের আলোচনা অনেকটা সময় সব সময় সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয় না, তবুও আপনারা লিখেছেন অনেকটাই পরিষ্কার করে যাতে আমরা বিষয়টার মধ্যে ধরতে পারি। আমি উত্তম বাবুর কাছে আর একটা প্রসঙ্গ নিয়ে যাব যে নতুন আইনে আমিও, যদিও এখন এই যে নতুন আইন কার্যকরী হয়েছে সবেমাত্র এই মাস থেকে, এবং এই আইনটা এখনো আমরা সবাই খুব ভীষণভাবে এটার যে পড়ে বিষয়টাকে বোঝা এবং সেটার যে ইমপ্লিমেন্টেশন বা সেটার যে বিভিন্ন ধরনের তার যে কি এফিকেসি রয়েছে সেগুলো আমরা সবটা জানি না। কিছু শব্দ ব্যবহার হচ্ছে ইংরেজিতে, চেষ্টা করা উচিত আমাদের বাংলায় করে। কিন্তু তো আমি বলতে চাইছি যে যেরকম তদন্তের প্রসঙ্গে বলা হচ্ছে কখনো কখনো যে ভিডিও করার প্রসঙ্গ এখানে করতে হবে, যিনি আইও থাকবেন। আমি জানি না যে পুলিশ সেই ব্যবস্থাপনা ভিডিও করে গোটা কাজটা করতে পারবে, কতদূর কি বৃত্তান্ত বা এখন অব্দি তেমন কিছু হয়েছে কিনা, এগুলো যেরকম অদ্বিতীয়া বলছিলেন যে আগামী 1-2 বছর পর হয়তো আমরা বুঝতে পারবো যে এই আইনের মাধ্যমে নাগরিক সুরক্ষার প্রসঙ্গ কতটা এনশিওর হবে, কতটা নির্দিষ্ট করা যাবে। সেইটার প্রসঙ্গে আপনি কি মনে করেন যে এই রকম তদন্তের ক্ষেত্রের এই যে প্যাটার্ন বা তদন্তের ক্ষেত্রের যে ব্যবস্থাপনা, সেটার ক্ষেত্রে কি আরো স্বচ্ছতা বা ইত্যাদি কি আসার প্রসঙ্গ মানে আসতে পারে বলে মনে হয়? দেখুন, এই যে ইলেকট্রনিক্স মিডিয়ার সাহায্য নেওয়াটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু মানে ইলেকট্রনিক্স মিডিয়াতে আবার ফাঁক ফোকর প্রচুর আছে, তো প্রচুর আছে। সুতরাং এই যে পুলিশ হাতে সময় পেল 6 মাস, হ্যাঁ, পুলিশ হাতে সময় পেল 6 মাস, কারণ গত ডিসেম্বরে যদি ইয়ে করে আপনার এটা যদি না, গত ডিসেম্বরে ডিক্লেয়ার্ড হলো পার্লামেন্টে এবং নোটিফাইড হলো, যেটা 1 তারিখে
6 মাস বাদে, মানে পয়লা জুলাই থেকে এটা লাগু হবে। তো এই 6 মাসে পুলিশ ইলেকট্রনিক মিডিয়া কতখানি এগিয়েছে আমার খুব সন্দেহ আছে। আমি সূচনায় একটা কথা বলেছিলাম, এইটাকেও মাথায় রেখে, যে যারা দুর্ভোগ হচ্ছে, যারা সৎ নাগরিক, যারা সৎ ইন দ্য সেন্স যারা বোনাফাইড নাগরিক, যারা নিজের অধিকার এবং নাগরিকের এবং তার সহনাগরিকের অধিকার নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের জন্য এটা খুব মানে কঠিন জায়গা হয়ে গেল। তাদের চালচলনে মুশকিলে ফেলে দিতে অনেক ব্যবস্থা এখানের মধ্যে থাকলো। কিন্তু যারা টিপিক্যাল অপরাধী, যাদের মাইন্ডসেট একেবারেই অপরাধ দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আপনি বললেন এই ইলেকট্রনিক্স ইয়েগুলোকে পুলিশ যথেষ্ট শিক্ষিত, মানে এই ব্যাপারে শিক্ষিত না হওয়ার জন্যে, এক্সপার্ট না হওয়ার জন্যে, তার এক্সপার্টিস না থাকার জন্যে এরা কিন্তু এই সুযোগটা পাবে। কারণ হচ্ছে যে ট্যাম্পারিংটা প্রচুর বেশি করা যায় আপনার ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রচুর ট্যাম্পারিং করা যায়, যার জন্য দেখবেন আমরা লক্ষ্য করে যে বারবার করে আমরা দেখি যে কোনো চ্যানেল কিছু ছবি দেখাচ্ছে, বলছে এর সততার বিচার করেনি, মানে একে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখে যে এর সঙ্গে কোনো ট্যাম্পারিং হয়েছে কি, অন্য কিছু হয়েছে কিনা, হ্যাঁ ডক্টর হয়েছে কিনা, এইগুলো খুব বড় ব্যাপার থেকে গেল। এবং এটাকে কেন্দ্র করেও কিন্তু আরো দেরি হয়ে যাবে মামলা, এইখান থেকে এটা ডক্টর কিনা কিংবা জেনুইন কিনা এসব ভাবতে গিয়ে তারপর ডিফেন্স এরিয়ে করে। ফলে এখানে দুরকম ব্যাপার আমি বুঝতে পারছি এটার মাধ্যমে। একটা হচ্ছে যারা নাগরিক, যারা সচেতন নাগরিক, তাদের জন্য এটা তারা ফেসে গেলে কবে শেষ হবে ঠিক নেই। আর যারা অপরাধমূলক কাজের সম্বন্ধে থাকেন তাদের পক্ষে একটা সুবিধেই হলো এর ফাঁক ফোকর দিয়ে তাড়াতাড়ি তারা বেরিয়ে পড়বে। এইটাই আমার এই ব্যাপারে বক্তব্য। পুলিশকে বললাম, তারা কি শিখেছেন, কোথায় শিখেছেন আজ পর্যন্ত আমরা জানি না। এই ব্যাপারে ভিডিওটাকে অর্গানাইজ করার জন্য এবং জেনুইনলি তাকে ঠিক মতো প্রিজার্ভ করার জন্য কি করছেন তারা, হ্যাঁ এটা দেখার আছে। এটা কি বলবো, এটা পরবর্তীকালে তারপরে আরেকটা আছে এভিডেন্স অ্যাক্টের আপনার সেকেন্ডারি কিছু এভিডেন্সকে, যেমন এই ফটোগুলো এইগুলো ছিল সেকেন্ডারি এভিডেন্স, এগুলোকে এখন মানে ফার্স্ট ক্লাস এভিডেন্স করেছে। প্রথম দিক মানে প্রিলিমিনারি, সেকেন্ডারি না, একদম প্রিলিমিনারি এভিডেন্সের জায়গায় নিয়ে এসছে। তো এই জায়গাগুলো তো আগে যে কারণে সেকেন্ডারি ছিল সে কারণটা কি করে স্ট্যাম্প আউট করবে আমার মাথায় এখনো ঢোকেনি, আমি দেখিও নি কি করে কি করছে। ফলে এক জগাখিচুড়ির জায়গায় পড়েছি, এটা বুঝতে পারছি। মানে এভাবে বলা যায় যে আইনের সাহায্য নিয়ে কোর্টে কেউ যদি তার নাগরিক সুরক্ষার প্রসঙ্গে যান কিংবা কোনো অভিযুক্ত কেউ হলে তিনি যে সুবিধে বা তার অধিকার যা পাওয়ার কথা তা কিন্তু একভাবে বললে খুব কঠিন। সেখানে তারা আইনজীবীদের বা ব্যবহারজীবীদের সাহায্য নেন এবং তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই আইন এমনিতেই এমন আইনের জায়গা রয়েছে যে জাস্টিস দিলে হয় এবং যার জন্য জাস্টিস ডিনায়ের হয়, এইরকম উচ্চারণ কিন্তু সুপ্রিম কোর্টকে বলতে বাধ্য হয়, ওয়্যার জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড। সেখানে দাঁড়িয়ে এই আইন কি নতুন কোন দিশা কি সেরকম ভাবে রেখেছে? এটা আমি প্রথমে অদ্বিতীয়ার কাছে একটু বলবো, যদিও উত্তমবাবুও বলতে পারেন, তাতে অসুবিধা নেই। সেক্ষেত্রে কি এই যে নতুন আইন, সেক্ষেত্রে জাস্টিস ডিলে হওয়ার ক্ষেত্রে সেখানে কি কোন রকম নতুন কোন স্কোপ কি আনবে? যে ক্ষেত্রে আপনি এক্ষুনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ডিং বা সেটা ইলেকট্রনিক ব্যবস্থাপনায় রাখা, যেটা আদতে এখনো তৈরি হয়েছে বলে আমাদের কাছে অন্ততপক্ষে খবর নেই, যারা আমরা আইন প্র্যাকটিসের কাছাকাছি বা বিভিন্ন ধরনের খবরাখবর আমরা রাখি। সেই ব্যাপারে যদি অদ্বিতীয়া খানিকটা বলেন, তারপরে উত্তমবাবু যদি বলেন। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ে, একটু সংক্ষেপেই আমরা কথাবার্তাটা রাখবো। দেখুন, মানে খাতায় কলমে কয়েকটা প্রগতিশীল জিনিস ঢোকানো হয়েছে, যেরকম মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু বক্তব্য রাখা হয়েছে এই আইনগুলোতে। তারপরে এই যে কমিউনিটি সার্ভিসের ব্যাপারটা যেটা বললেন উত্তমবাবু, ওটাকে আনা হয়েছে, বা এই বৈদ্যুতিন মাধ্যমে তথ্য সব এ করে রাখা,
স্টোর করা, এগুলো নিয়ে বলা হচ্ছে। কিন্তু এখানে আমরা তো এটা মানে অন পেপার দেখতে খুব ভালো লাগছে, প্রোগ্রেসিভ মনে হচ্ছে, কিন্তু আমরা এর বাস্তবটাও জানি। আমাদের যখন ধরুন অন্য দেশের মানে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আদলে আমাদের দেশে যখন আধার এলো, তখন আমাদের মনে হয়েছিল সেটা খুব একটা বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি সেভাবে বলি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেটা এমন পর্যায়ে গেল যে আমাদের আধার এনেবল পেমেন্ট সিস্টেম দিয়ে এত ফ্রড হচ্ছে, সেটাকে আমাদের বন্ধ করে দিতে হলো, কারণ ভারতবর্ষ টেকনোলজিক্যালি সেই জায়গায় গিয়েই পৌঁছায়নি এখনো। তো এই যে পরিবর্তনগুলো যেগুলো বলা হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি মানুষকে ন্যায় বিচার পেতে সাহায্য করবে, সেইগুলো আদতে কতটা বাস্তবসম্মত সে সম্পর্কে আমার খুব ডাউট আছে। এটা তো একটা। এবং দ্বিতীয়ত মানে আপনি ওভারঅল যদি বলেন, আমার ধারণা হচ্ছে এটাতে হয়তো নেগেটিভ কিছু ইম্প্যাক্ট হবে না, হতেও পারে, হলেও হতে পারে, সেটা প্র্যাকটিসের সঙ্গেই আমরা বুঝতে পারবো। তবে খুব সাংঘাতিক ভোল পাল্টে দেবে, দিন বদলে যাবে এরকমও আশাপ্রদ নয় জিনিসটা এই পর্যন্ত। আমি উত্তম বাবুর কাছে আসবো, কারণ জাস্টিস পালকিওয়ালা উনি একটা বলেছিলেন যে যদি ভারত অলিম্পিকে বিশাল পদক তখন পেত না, এখনো খুব বিরাট পায় না, কিন্তু যদি এমন কোন অলিম্পিক হতো যে বহুদিন মামলা চালানো যায় তাতে ভারত প্রথম হতো, এরকম উনি একটা মন্তব্য করেছিলেন। বিখ্যাত কোর্টে আমরা এটা মাঝে মাঝে শুনতে পাই, বিভিন্ন আইনজীবীরা তারা জজেদের কাছে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে এই কথা বলেন। আসলে তারা চান যে বিচার প্রার্থী, বিশেষ করে যারা গ্রামগঞ্জের প্রচুর বিচার প্রার্থী, তাদের হয় জেলে থাকা বা তাদের যে অধিকার প্রয়োগের প্রসঙ্গে তারা কোর্টে আসেন এবং বিচার পান না। এক্ষেত্রে কি সেরকম কোনো নয়া দিশা কি আপনি প্রাথমিকভাবে দেখতে পেয়েছেন? যদিও এর অধ্যয়ন এখন অব্দি আমরা সবাই হয়তো আইনের যারা প্রসঙ্গে দেখছি তাদের সবার সম্পূর্ণ হয়নি, তবুও আমি প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাইছি। দেখুন, এই প্রসঙ্গে আমি একটা কথা আমার চোখে পড়লো। ধরুন এই বিএনএসএস সেকশন আপনার 479 479, তাতে বলছে যে কোনো যেটা আগে সিআরপিসি তে 436 এতে ছিল যে একজন বিচারাধীন বন্দী তার মূল সাজার অর্ধেকের বেশি যদি জেলে কাস্টডিতে থাকে তখন তাকে জামিন দিয়ে দিতে হবে ওই দীর্ঘ ইয়ের জন্য আর কি, 7 বছরের সাজা কি 10 বছরের সাজা, তার নিজের 5 বছর অলরেডি হয়ে গেল, 4 বছর হয়ে গেল বা 5 বছর হয়ে গেল, জামিন দিতে হবে। এক্ষেত্রে এগুলো উড়ে গেছে, এগুলো থাকছে না, মানে খুব রিমোট করে দেওয়া হয়েছে জামিন তাকে, এবং শুধু না একবার রিমোট হয়ে গেলে পরে তার পাচ্ছে না। তারপরে ধরুন একজন অপরাধী কে যদি পাওয়া না যায়, আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন, আমি যদি বলি অপরাধী যদি পালিয়ে যায়, বলছি না, পালিয়েও যায় অনেক সময়, আবার আমি জানিও না আমার নামে হয়তো গুজরাটে কিংবা দিল্লিতে কোনো মামলা হচ্ছে কিংবা পাটনায় কোনো মামলা হচ্ছে, তাহলে আমার অ্যাবসেন্সেই ওই মামলাটা হয়ে যাবে এবং বিচারও হয়ে যাবে। এটা আগে ভাবা যেত না, যে যার মানে বিশেষ করে আমার বেশ মনে আছে বহু আগে, আপনারা তখন জানি না, তখন মানে আপনারা খুব ছোট হবেন, অত্যন্ত ছোট, সেটা আমরা দেখেছিলাম যে একজন খুব বলিয়ে কইয়ে উকিল উত্তরপ্রদেশের, তিনি এলাহাবাদ হাইকোর্টে একজন জাজকে বলেছিলেন আপনাকে আমি ট্রান্সফার করে দেবো, আপনি জানেন আমি কে, আমি এই পদ ধরি মুক্ত। তারপরে সেই জাজ সুপ্রিম কোর্টের চিফ জাজকে চিঠি লিখেছিলেন যে আমার প্রোটেকশন দিন, আমাকে এই বলেছে অমুক। তো সুপ্রিম কোর্টের জাজেরাও খুব রাগটাগ করে গিয়ে কমিটি করে তাকে তার প্র্যাকটিস করার লাইসেন্সটা বাতিল করলো এবং বলেছিল তোমার আমার কতদিন মনে নেই, ধরুন 7 দিন জেল কিংবা 2 মাস জেল, এরকম একটা পিনাল প্রভিশন দিয়েছিলেন। এবারে কি হয়েছিল, উনি খুব চালাক লোক ছিলেন, উনি পরের দিনকে একটা পেপারে এসেছিল বড় করে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখেছিলেন, ওটা কবে থেকে আমাকে জেলে নেবেন ঠিক করে নিন, হ্যাঁ আমি নাহলে আমার বয়স হয়েছে, মারা যাব, মরেও শান্তি পাবো না, আমার এই কথাটা সুপ্রিম কোর্টের অর্ডারটা না রাখতে পেরে তার আজও পর্যন্ত বেঁচে আছে কিনা জানি না, কিন্তু জেল হয়নি। তার কারণটা হচ্ছিল সুপ্রিম কোর্টের ওই জাজেরা ভুল করে তাকে পিনাল অ্যাকশনটা দিতে গিয়ে তাকে প্রোট্রাক্টেড ট্রায়ালের মধ্যে নিয়ে যায়নি, তাকে তার সামনে যে নিয়মটা এখন ওই নিয়ম
পাল্টিয়ে গেছে। এখন আমি যে বললাম, শুরু করলাম যে আমার নামে কোনো মামলা হয়ে থাকলে আমাকে অ্যাবসকন্ডার দেখিয়ে আমার পুরো বিচারটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো সাধারণ মানুষ মরে, এগুলো 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 পাওয়ারফুল লোকেরা সাধারণ মানুষের নামে করতে পারে এগুলো। তাই জন্য বলছি যে এখানে কি বলবো বলুন তো আপনাদের, এটা কিসের পদধ্বনি? মানুষ যদি শোনেন, ভাবেন, যদি সত্যি আমাদের কথাগুলো ঠিক হয় ভাবুন, তারাই দেখুন। হ্যাঁ, মোটামুটি আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি। হেল্প এগেইনস্ট হেট্রেড আমরা ঘৃণার বিরুদ্ধে, এবং গোটাভাবে যে পানিশমেন্ট যেটার কথা আপনি বলছিলেন, যে পেনাল ল যেটা ছিল দণ্ডবিধি, সেটার জায়গায় এই যে ভারতীয় ন্যায় সংহিতা হিসেবে আসলো, এখানে বা যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা ফৌজদারি কার্যবিধি হিসেবে 1 জুলাই থেকে এবছরের কার্যকরী হয়েছে, এবং ভারতীয় সাক্ষ্য আইন, এক্ষেত্রে এটা একরকম ভাবে যদি আমরা বুঝতে চাই যে গোটাভাবে যে দণ্ড, বিভিন্ন ধরনের যে শাস্তি যে বিধান রয়েছে এবং এই নতুন আইনেও যা রয়েছে, তাতে কি এইরকম কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বলে মনে হয়, যা অনেক ঘটনাই ঘটছে কিন্তু শাস্তি দিয়েও কিন্তু সেই ঘটনাকে আমরা আটকাতে পারছি না? সেই রকম কোন রকম ইঙ্গিত বা সেই রকম কোনো উদ্দেশ্য এই আইনের মধ্যে দিয়ে, যে শাস্তি দিয়ে আমরা আইনের যারা পড়াশুনো করি বা ইত্যাদি, যারা সামাজিক ভাবে যে পরিবর্তন, উনি বলছিলেন অর্গানিক ভাবে, অদ্বিতীয়া বলছিলেন যে অর্গানিক ভাবে আইন সাথে আমরা জুড়ে যদি আমাদের সমাজের একটা উন্নত জায়গায় যেতে পারি, সেটার প্রসঙ্গে এই ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার প্রসঙ্গ বা বাকি ফৌজদারি আইনের ইত্যাদি, এইটার ক্ষেত্রে আমি একদম শেষের দিকেই শুনতে চাইবো, অদ্বিতীয়া যদি একটু জোরেন, যে আপনি একজন আইনের শিক্ষিকা হিসেবে এটাকে কিভাবে দেখবেন? দেখুন, আলোচনার মধ্যে তো আমার মনে হয় এই নিয়ে একটা বেশ দীর্ঘ সময় কাটানো হলো। এই ধরুন ম্যারাইটাল রেপ যেটা নিয়ে, সেটা নিয়ে, এইগুলোই তো ছোট ছোট বিষয় যেখানে আমরা মানে এগোতে পারতাম কিন্তু এগোতে পারলাম না, মানে শিক্ষামূলক জায়গা ছিল। ওই যেটা আমি বলছিলাম, আমরা তো শুরু থেকেই সংবিধানে একটা সেই কোট আনকোট অ্যাসপিরেশনাল মডেল নিয়ে এগিয়েছিলাম, যেটাকে বলে যে আমরা কি হতে চাইছিলাম, আমরা তাহলে কি হবে না, আমরা একটা গোল সেট করলে তাহলে সেটার দিকে সমাজকে শিক্ষিত করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের গোল সেটিংটাই পিছিয়ে গেল এই আইনটা দিয়ে, তাহলে আর আমাদের এগিয়ে যাওয়ার প্রশ্নটা থাকছে কোথায়? এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপার বা এগুলো ঢোকানো আছে জাস্ট নামকে বাঁচতে যদি বলা হয়, ওগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে, কোনটাকে মানসিক সমস্যা হিসেবে ধরা হবে, মানে কোনটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কোনটা সাইকায়াট্রিক ডিসঅর্ডার, সেই নিয়ে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। সেটা না হলে কিন্তু এই পুরো ব্যাপারটাই বেসলেস। মানে আমার একজন স্কিজোফ্রেনিয়ার রোগী এবং আমার একজন ডিপ্রেশনের রোগী দুটো তো এক হতে পারে না, এবং দুটো অসুখ থাকার জন্য তার ম্যানিফেস্টেশন, প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশনও এক হয় না। তো সেইগুলো ডিফাইন না করলে তো খুব সমস্যা, এগোনোর তো কোনো সুযোগ পাওয়া যাবে না, আমি যতটুকু বুঝছি। মোটামুটি আমরা এক মিনিট তো বলবো। অদ্বিতীয় একটা কথা আমার মনে করিয়ে দিল, সত্যি একেবারে বলার জন্য বলবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এই আইনটা আসার আগে পর্যন্ত আমরা ভাবতাম যে সত্যি তো অনেকটা কলোনিয়াল হ্যাংওভারটা রয়ে গেছে, কারণ এখানকার পুলিশ আর ইংল্যান্ডের পুলিশ, আমেরিকার পুলিশ এক না। হ্যাঁ, ওখানে নাগরিকদের জন্য একটা পাত্তা দেয়, এখানে ভয় দেখায়। এই ভয়টা তো আরো বাড়িয়ে দিল, ফলে আমরা এগোলাম কোথায়, যেটা ও বলছিল যে পিছিয়ে দিল। হ্যাঁ, এই ভয়টা আরো বাড়িয়ে দিল। আমরা এর আগে পর্যন্ত, আইনটা হওয়ার আগে পর্যন্ত আমরা দেখতাম যে সাধারণ মানুষ পুলিশকে ভয় পায়, সাধারণ মানুষ কখন ফেসে যাব ভয় পায়, প্রোটেকশনের জায়গাটা কম বলে। কিন্তু এই আইন আসতে তো যারা যত বেশি বুঝবেন তারা তো আরো বেশি ভয় পাবেন, এটাই আমি বলতে চাইছি। মানে এভাবে বলা যায় যে আমরা জানি না যে ফ্যাসিবাদ ঠিক নির্দিষ্টভাবে বলতে গেলে কি বোঝাবে বা কিছু, কিন্তু যে পুলিশের হাতে কিছু ক্ষমতা গেল, কিন্তু তবুও নাগরিক সুরক্ষার জায়গাটা খানিকটা অধরাই বোধহয় থেকে যাবে কিনা
এই প্রসঙ্গ হয়তো আমাদের সামনে একভাবে আসছেই। পুলিশ এখানে কতদূর ভাবে আমাদেরকে জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনের এবং জুডিশিয়ারির জায়গা থেকে তারা মানুষজন পাবেন, সেই জায়গাটা একভাবে একটা প্রশ্ন থাকছে। উত্তম বাবু আরো কিছু বলছিলেন বোধহয়, মাঝখানে কথাটা বললাম, আপনি আপনার কথাটা এই প্রসঙ্গে বলে শেষ করতে পারেন, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে বলছি। আমি ওই একই কথা আমি বলতেছিলাম যে বলতে যাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই আইনটা একেবারে আরবিটারি। এই আইন মানুষের কাছ থেকে নেওয়া হয়নি। আমরা জানি একটা আইন আসতে গেলে যে রাস্তা দিয়ে আনতে হয়, যেভাবে আনতে, রাস্তা মানে প্রচুর মানুষকে সমাগম করতে হয়, প্রচুর মানুষের মতামত নিতে হয়, প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হয়, মানে দিকে দিকে ডিবেট তুলতে হয়। এসব না করে একেবারেই কলোনিয়াল কায়দায় মাথার উপর চাপিয়ে দিয়েছে দেশীয় লোকজনেরা। এটাই আমার। শেষের দিকে অদ্বিতীয়া কিছু জুড়তে চান আপনি, তাহলে জুড়তে পারেন। আমরা প্রায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই আলোচনার আজকের খুব ভালোভাবে আপনি রেখেছেন একজন আইনের শিক্ষিকা হিসেবে, এবং উত্তম বাবু আপনিও রাখলেন একজন প্র্যাকটিসিং ব্যবহারজীবী হিসেবে। আমরা জানতে চাই, মানে আপনার শেষের কথা হিসেবে অদ্বিতীয়া যদি আপনি রাখতে চান, যে একজন আইনের শিক্ষিকা হিসেবে আপনি কিভাবে দেখছেন, এইটা বলে যদি আপনি আপনার বক্তব্যকে শেষ করেন। আইনের শিক্ষিকা হিসেবে মানে দুভাবে দেখা যায়। প্র্যাকটিক্যালি যেটা বললাম, যে আমাকে এখন ভাবতে হচ্ছে যে আমি আমার ছাত্রদের কিভাবে ভবিষ্যতের ব্যবহারজীবী হওয়ার জন্য প্রস্তুত করব, কারণ খানিকটা আগের আইনের ব্যবহারও রয়ে গেল এবং সেটা ঠিক কতদিন থাকবে সেটা ডিপেন্ড করছে আমাদের যে পেন্ডেন্সি সমস্যা, কেস চলতেই থাকে এই সমস্যার উপরে। সুতরাং কবে যে আমরা সম্পূর্ণ নির্মূল হতে পারবো পুরনো আইনের থেকে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। সুতরাং কিভাবে আমি শিক্ষিকা হিসেবে ছাত্রদেরকে প্রস্তুত করব, সেটা একটা আমার কাছে বিরাট প্রশ্ন। এবং দ্বিতীয়ত আমি স্পিরিট ওয়াইজ বলতে পারি, মানে একজন মানে শিক্ষিকা তো শুধু নয়, মানে নিজে কিছু টুকটাক গবেষণা বা পড়াশোনাও করি, তো সেই জায়গা থেকে বলতে পারি যে আমার তো মনে হচ্ছে যে এই যে আইন তৈরি হলো তাতে আমরা আমরা সমস্যা বাড়িয়েই দিলাম এক প্রকার। আমরা এগোলাম না, হয়তো এক জায়গায় আটকে থাকলাম, খানিকটা পিছলাম, তো আমরা সমস্যা বাড়িয়েই দিলাম। এতে আমাদের মঙ্গল হলো, আমরা গবেষণা করতে পারবো অনেক, কিন্তু সেটা তো মূল উদ্দেশ্য হওয়ার কথা নয়। সমস্যা সমাধান করাটা উদ্দেশ্য। তো সমস্যা কতটা সমাধান হবে সে ব্যাপারে আমি খুব একটা আশাবাদী নই। বেশ বেশ বেশ, আমরা একদম শেষ পর্যায়ে উত্তম বাবুকে একটা কথা বলবো। উনি বলেছিলেন যে ব্যাপারে পরে হয়তো দুটো একটা কথা রাখবেন, সেটা বলে যদি উনি শেষ করেন। আমি এই প্রসঙ্গে শুধু একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে গোটা ভাবে নাগরিক সুরক্ষার প্রসঙ্গে যে ভাবে ড্রাফটিং হওয়া উচিত ছিল আইনের প্রসঙ্গে আপনি বলছিলেন, সেইটাকে ধরে যদি আপনি একটা দুটো কথা বলে আজকের এই আলোচনাটার প্রায় সমাপ্তির দিকে আমাদেরকে নিয়ে যান। আগামী দিনে আমাদের, আপনি বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করতে, সেগুলো নিয়ে আগামী দিনে হয়তো হেল্প এগেইনস্ট হেট্রেড যে আলোচনা রেখেছে, আমি ধন্যবাদ জানাবো শ্রেয়ন, আজকে আমাদের ভূমিকা রাখছিল। আগামী দিনে এরকম বহু আলোচনা যেগুলো আমাদেরকে খানিকটা দিশা দেখাবে, ভাবনা চিন্তার উদ্রেক করবে, সেই রকম বিভিন্ন আলোচনা হয়তো রাখবে, যেটা আমরা আগামী দিনে এগোনোর প্রসঙ্গে ভাবতে পারবো। আপনি ওই যে আইনের যে তৈরি হওয়া, যেভাবে আপনি এক্ষুনি বলছিলেন যে সঠিকভাবে বিভিন্ন কমিটির মতামত নিয়ে বা বিভিন্ন মানুষের মতামত নিয়ে যদি আইন হতো, সেটা হয়তো আরো গ্রহণযোগ্যতা এবং সেটা কার্যকরী হয়তো হতো। সেক্ষেত্রে এটা এমন ভাবে লেখা হলো এবং প্রায় পুরনো আইন যা ছিল প্রায় সবটাই রেখে দেওয়া হলো, আর বলা হলো যে কলোনিয়াল হ্যাংওভার কাটানো হবে বা ঔপনিবেশিক আইনের প্রচুর বদল আমরা করে ফেললাম। সেটা না হয়ে প্রায় একই নীতি থেকে কিছু নতুন নতুন এমন কিছু আনা হলো। সেক্ষেত্রে ড্রাফটিং কেমন হলে ভালো হতো, আপনি এই কথাটা বলে শেষ করেন। আমি একটু চেষ্টা করছি বলার, সেটা হচ্ছে যে একেবারে আগে যা আইনটা ছিল তার 95% বজায় রেখেছে, ওই তাসের মতো রিসাপলিং করেছে সেকশন গুলোকে, এবং দাড়ি কমা ফুল স্টপ মিলিয়ে একদম কপি পেস্ট করে দিয়েছে। এবারে বাকি যে রইল 5% কিংবা 6-7%, সেখানে আমার এখনো মানে আন্দাজে বলছি, একটু ভুল হলে যদি 22 যদি চ্যাপ্টারটা 22টা চ্যাপ্টার থাকে, তাতে
ধরুন 17-18টা চ্যাপ্টার একদম হুবাহু নিয়েছে, এবং বাকিগুলো যারা এটা কন্ট্রিবিউট করেছে সেই কন্ট্রিবিউশনে অত্যন্ত দুর্বলতা, অত্যন্ত মানে বাজে মানসিকতা এবং মাইন্ডসেটটাকে যে ধরা পড়েছে, তাতে আদৌ এরা মানুষের সুরক্ষার যোগ্য নয়। এবং ড্রাফটিং যেভাবে হয়েছে সেই ড্রাফটিং এর জায়গাটায় প্রচুর অ্যাম্বিগিউটি থেকে গেছে। যে সমস্ত সময় কম আইনগুলো দেখে দেখে এক একটা কথার এক একটা সেন্টেন্সের 5 রকম মানে করা যায়, এইরকম করে দিয়েছে। ড্রাফটিং এত পুয়ার। আর ফিলোসফিক্যালি মানুষ এখানে যেটা অদ্বিতীয়া বলছিল, মানুষের চাহিদা, মানুষের অন্যান্য যে ইয়েগুলো ইনকর্পোরেটেড হয়নি ওর মধ্যে। ফলে চারিদিক দিয়ে এটা একটা দুর্বল আইন, এবং মানুষের হিতের জন্য নয়, বরঞ্চ মানুষের বিপদ আরো বেশি বাড়বে, মানুষের হ্যারাসমেন্ট আরো বেশি বাড়বে এই আইনে। কারণ এর ড্রাফটিং অত্যন্ত পুয়ার এবং 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 প্রচুর অ্যাম্বিগিউটিতে ভর্তি। একে হয়তো দেখা যাবে আমাদের পরবর্তীকালে মানে সুপ্রিম কোর্টের ইন্টারভেন্সে অনেক রেকটিফাইড হবে বলে আমার ধারণা, যে সুপ্রিম কোর্ট এর পরে মামলাগুলো ওয়েট করছে, মামলা যাবে, গিয়ে এটাকে আল্ট্রাভায়ার্স না করতে পারলেও এর প্রচুর বাদ যাবে বলে আমার ধারণা। সেক্ষেত্রে এটা বলা যায় যে বিভিন্ন ধরনের যে আইন রয়েছে সেই আইনটার ক্ষেত্রে যদি নির্দিষ্টকরণ থাকতো সেটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হতো। আপনি কিছু বলবেন বোধহয়, উত্তম বলুন। না না না, আমি বলবো না, আমি বলতে চাইছি যে আমি যেটা বললাম, যে ড্রাফটিংটা হয়েছে, আইনের যে ধারাগুলো এসেছে, সেই ধারাগুলোর তো এটা তো শব্দ চয়নও তো একটা বড় ব্যাপার, যে এই শব্দের মানেটা অনেকটা এইরকম হয়, সেটা এত ব্রড করে, ওই যে বললাম যেগুলো যে রিজনেবল গ্রাউন্ড কাকে বলে, তারপরে ধরুন একজনকে বলছে রিপিট অফেন্স বলে, রিপিট অফেন্স বলে তার সংজ্ঞা নেই সারা ইয়েতে। আর একটা হচ্ছে একজনের পুরনো কোনো জাজমেন্ট দিয়ে আর একজনকে বিচার করা হচ্ছে। এই যে বলছে রি বলে শব্দটা ব্যবহার করছে, রি অফেন্স না কি ব্যবহার করছে, সেটা নেই। হ্যাঁ, সেটা কোনো জায়গায় নেই। হ্যাবিচুয়াল অফেন্ডার আছে, রি অফেন্ডার বলে কিচ্ছু নেই। এই রি অফেন্ডার কথাটা ইউজ করেছে এখানে ড্রাফটিং এ, এই ভাষা ইউজ হয়েছে। হ্যাঁ, কোথায় পাবো? এরকম হাজার আছে, আমি তো বলেছি আমার এই ব্যাপারে জ্ঞান কম, আপনার সঙ্গে প্রথম আলাপ, তা বলেছিলাম আমি কিচ্ছু ঘাঁটছি না, মামলা পাবো তারপর দেখবো। সুতরাং আমি যেটুকখানি পেয়েছি তাতে অন্তত 100 সময় দিতে দেখাতে পারি এই ধরনের কথাগুলো, যার ভিত্তি নেই। কমিউনিটি সার্ভিস ভিত্তি নেই, কি কোথায় কিভাবে, মানে এসবের মাধ্যমে তো প্রচুর মামলা হবে, প্রচুর ইয়ে হবে। তাহলে আমি মামলা কমাবো, টু অ্যাভয়েড দ্য লিটিগেশন থাকবে, না ইনভাইট দ্য লিটিগেশন হচ্ছে? তাহলে এই আইনকে আমি কি করে বলি, মাথায় করে রাখি। আর মানুষকে পাত্তা দেওয়া হয়নি, মানুষদের পাত্তা। এই যে আমরা জীবন ধারণ করছি, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফিল্ড অফ লাইফ থেকে যে মানুষরা আজকে পরিশ্রম করছেন, বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের মান সম্মান সম্পত্তি শরীর নিয়ে একেবারেই এই আইনে নতুন করে কিচ্ছু নেই, বরঞ্চ বিপদ যাচ্ছে। বেশ, আমরা আইনের প্রসঙ্গে, আইনের দর্শনের প্রসঙ্গে এবং গোটাভাবে আইনের পাঠ, তার জায়গা থেকে আজকের যে আলোচনা, সেই জায়গায় আমরা একটা জায়গায় পৌঁছানোর আমরা একটা চেষ্টা করলাম। আমরা গোটাভাবে অনেক সময় অনেক আইনের প্রসঙ্গে আমরা দেখি যে আইনগুলো মানুষ তাদের অনেক অধিকার নিয়ে তার আন্দোলন, তার বেঁচে থাকা, তার প্রসঙ্গে আইনগুলো কার্যকর হওয়া বা কার্যকর করার দরকার রয়েছে। সেক্ষেত্রে এই ন্যায় সংহিতা কতদূর আমাদেরকে নিয়ে যাবে, সমাজে যে ন্যায় বিচ্যুতি ঘটছে সেখানে এই ন্যায় সংহিতা, ভারতীয় সেই ন্যায় সংহিতা, সেটা কতদূর নতুন দিশা দেখাতে পারবে সে নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে বিভিন্ন অ্যাডভোকেটদের বার অ্যাসোসিয়েশন তুলেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এমনকি সংবাদপত্র এই নিয়ে বহু সমালোচনা এসেছে, বা যাকে বলা যায় যে সেই সমালোচনাটা খুব পজিটিভ সমালোচনা নয়, নেগেটিভ সমালোচনায় এসেছে। গোটাভাবে আমার মনে হয় যে এই নিয়ে বিভিন্ন দিকে আলাপ আলোচনা উঠুক। যেমন ভাবে কৃষি আইন আনার পরেও সেটা কিন্তু কৃষি আইন বাতিল হয়েছে, যদি
আমরা চাই যে আমাদের ন্যায়ের প্রসঙ্গে আরো ভালো আইন আনা দরকার। সেক্ষেত্রে যদি মানুষজন এটাকে ভেবে এগিয়ে আসতে পারেন তাহলে হয়তো এই ধরনের কোনো বদল হবে। না হলে এই ন্যায় সংহিতা কতদূর আমাদের নাগরিকদের ন্যায়কে সুরক্ষিত করবে তাই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এই কথা বলে আজকের এই আলোচনা শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানাই এবং ধন্যবাদ জানাই হেল্প এগেনস্ট হেট্রেড এবং শ্রেয়নকে এই ধরনের আলাপ আলোচনা তৈরি করার জন্য, সমাজে তৈরি করার জন্য, সমাজ মাধ্যমে তৈরি করার জন্য। সবাইকে শুভরাত্রি এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ।